আজকের দিনে একটা বাচ্চা ছেলে অবধি জেপ্টো জানে, জোম্যাটো জানে। এল্ডারকে জিজ্ঞেস করুন এলাকে কি, আচ্ছা বাড়িতে কাজের লোক। আজকে যদি আপনাকে বলতো যে আপনার সুইগিতে ফুড বা জোম্যাটোতে ফুড আনতে গেলে আগে আপনাকে অ্যানুয়াল মেম্বারশিপ নিতে হবে, তারপরে গিয়ে আপনি ফুড অর্ডার করতে পারবেন, আপনি করবেনই না। চাকরি বাকরি ছেড়ে যখন কিছু একটা করবেন, তখন নর্মালি পাড়া মানে নিজের আপনার সোসাইটিতে বলুন বা নিজের সার্কেলের লোকজন বলুন হয়তো ভাবে যে চাকরি বাকরি থেকে বার করে দিয়েছে, ওই জন্য হয়তো কিছু একটা করতে চাইছে। ঠিক আছে, দিস ইজ আ ভেরি সোশ্যাল স্টিগমা। আমার বাবা থাকে তো অবভিয়াসলি বললাম সুন্দরবনে থাকে, তো ওখান থেকে যখন আমার বাড়িতে এলো, বাবাকে নিয়ে পিয়ারলেসে ডক্টরের কাছে যাওয়ার ছিল। আমি তখন অফিসে একটা মিটিংয়ে আছে, তখন আমি কী করলাম, সিম্পলি কী করলাম, আমার গিয়ে অ্যাপে আমি বুকিং করে দিলাম আই নিড আ পার্সন ফর 2 hours, যে কিনা বাবাকে ওখান থেকে বাড়ি থেকে নিয়ে আসবে, হসপিটালে ছেড়ে দেবে, ডাক্তারের সঙ্গে কথা বলবো। 2 hours জন্য আমি কত টাকা পে করলাম, আমি 700 টাকা পে করলাম। ঠিক আছে, সো উইদিন 700 রুপিস আমি কী করলাম, আই গট এল্ডারলি কেয়ার সার্ভিসেস। এক্সিলেন্ট। Welcome to My Career, My Choice podcast. My today's guest is Mr. Manoj Maity, a purpose-driven entrepreneur. Why purpose-driven? Let me just give you a headshot on that. We have been dealing with overseas education since 2003, and we have sent so many students abroad for their higher studies. And we have seen the struggle of parents while sending their kids abroad. Their struggle in terms of arranging funds. And when these kids go abroad, settle themselves, just forget their parents. They don't take care about them. So Mr. Manoj Maity is a person who is looking after these aging parents in India. Welcome to My Career, My Choice podcast. থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আমি যে ন্যারেটিভটা দিয়ে স্টার্ট করলাম, এটা বাস্তব। আমি প্রচুর বাচ্চাকে বিদেশে পাঠিয়েছি এবং আমি দেখেছি তাদের পেরেন্টসদের স্ট্রাগল, কী করে তারা ফান্ড অ্যারেঞ্জ করছে, গয়না মর্টগেজ দিচ্ছে, টাকা জোগাড় করে বাচ্চাদের পাঠাচ্ছে বিদেশে, এবং তারপরে যখন তার ছেলে দাঁড়িয়ে যাচ্ছে আমেরিকায় একটা বড় এমএনসি কোম্পানিতে চাকরি করছে, সে ঘুরেও তাকাচ্ছে না তার বাবা মার দিকে। হ্যাঁ, দ্যাট ইজ আ স্যাড স্টোরি। দিস ইজ আ স্যাড স্টোরি। সেইখানে দাঁড়িয়ে ইউ আর গিভিং এ সলিউশন, একটা সলিউশন যেটা চেঞ্জ করে দিচ্ছে দি হেলথ কেয়ার সিস্টেম অফ এল্ডারলি পিপল, রাইট? কিন্তু আমরা আসবো আপনার এই সলিউশনের আগে, তার আগে মাই ক্যারিয়ার মাই চয়েসের যে আমাদের যে অবজেক্টিভ, সেটা হচ্ছে ক্যারিয়ার জার্নি। আই জাস্ট ওয়ান্ট টু আন্ডারস্ট্যান্ড আপনার ছোটোবেলা থেকে কি স্বপ্ন ছিল? হ্যাঁ, আমি অ্যাকচুয়ালি বর্ন অ্যান্ড ব্রট আপ, মানে আমি সুন্দরবন খুব একটা রিমোট ভিলেজে, ঠিক আছে, যেখানে হয়তো আমাকে স্কুলে যেতে গেলে 1.5 ঘন্টা হেঁটে যেতে হতো। বর্ষার সময় আর একটু বেশি হয়ে যেত, 2 ঘন্টা যাতায়াতে 4 ঘন্টা লেগে যেত। তো এখন যেমন আমি আমার ছেলেকেও দেখি যখন স্কুলে যাচ্ছে, বাড়ির গেটে আসছে গাড়ি, তো আমি আই জাস্ট রোল ব্যাক মাইসেলফ টু দোজ ডেজ, ঠিক আছে, 1.5 ঘন্টা 3 ঘন্টা আসা যাওয়া। অ্যান্ড দেন তখন আমাদের সময় তো টিফিনও বিশেষ কিছু ছিল না। সো আই জাস্ট আন্ডারস্ট্যান্ড কি সব কিছুতেই আমরা পড়াশোনা যেটা করেছি গ্রামের একটা স্কুলে, সেখানে হয়তো এন্টার জিনিসটাই হচ্ছে বেঙ্গলি মিডিয়ামে করেছি, ঠিক আছে। তারপরে ওখান থেকে একটু 11-12 জন্য আরও একটা গ্রামের স্কুলে গেলাম, যেখানে শুধু পড়াশোনাটাই ব্যাপারটাই ছিল আর কি। তবে আই হ্যাড এ থট কি কোনো সময় যদি এরকম ছিল, মানে ড্রিম বলতে পারেন, যে তখন যেটা ছিল যে বিদেশে গিয়ে কিছু একটা করবো, এরকম ছিল, ঠিক আছে। তো এবারে আপনি যেটা বুঝতে পারছেন যে গ্রামের দিকে বড় হওয়ার মধ্যে একটা অনেকগুলো ক্রিটিক্যালিটিস থাকে, হয়তো আপনার কাছে রাইট সোর্সেস নেই, হয়তো আপনি যেটা পড়তে চাইছেন হয়তো পড়বার স্কোপ নেই, বা যেমন ধরুন টিচার বা কোনো জায়গায় যদি কিছু আটকে যাচ্ছেন, সেখানে আপনার হেল্প আউট করবার জন্য কিন্তু কাউকে পাচ্ছেন না। সো এরকম ছিল। তারপর আমি 12-এ খুব ভালো রেজাল্ট হয় আমার, আমি সায়েন্স নিয়ে পড়াশোনা করি। দেন যাদবপুর ইউনিভার্সিটিতে আমি পড়বার জন্য সুযোগ পাই। তো আপনি এটা বলতে পারেন হয়তো আমার গ্রামের হতে আমার বাড়ির মধ্যে আই ওয়াজ দ্য ফার্স্ট মেম্বার অফ মাই ফ্যামিলি টু কাম অ্যান্ড স্টে ইন কলকাতা, ঠিক আছে। হ্যাঁ, ফার্স্ট মেম্বার অফ দ্য ফ্যামিলি, ফার্স্ট। হ্যাঁ, তখন কলকাতাটাই মনে হয় যেন বিদেশ। হ্যাঁ, অনেকখানি ওইরকম, মানে আমি 12-এ পরে কলকাতা দেখেছি অ্যাকচুয়ালি ওই রকমভাবে আর কি। তো তারপর যখন যাদবপুর ইউনিভার্সিটি থেকে যখন পাস করলাম, আমি জিওফিজিক্স নিয়ে পাস করেছি, ঠিক আছে। তো অনেক ছিল যে অনেক কিছু স্বপ্নই ছিল যে বিদেশে গিয়ে কিছু একটা করবো, রিসার্চ মিচার্স, মানে এইসব জিনিসগুলো খুব মাথায় আসতো।
তো কিন্তু এবারে কি হচ্ছে, যেহেতু আমি বাড়ির মধ্যে প্রথম ছেলে, আমরা 4 ভাই, আমি মেজো, তো আমার আরও 2 ভাই আছে যাদের পড়াশোনার দায়িত্ব অনেকখানি আমাকে হয়তো তখন নিতে হচ্ছিল। তো প্লাস তাদেরকে গাইড করারও একটা ব্যাপার, বিকজ আমরা যে জায়গা থেকে আমরা বড় হয়েছি সেখানে এই গাইডেন্সটা, মানে আমি হয়তো ওদের অভিভাবক ছিলাম, বুঝতে পারছেন, মানে হয়তো ক্লাস আমি ফার্স্ট ইয়ারে সেকেন্ড ইয়ারে উঠেছি, তখন আমার ভাইরা এখানে আমার সঙ্গে এসছে, আমরা একটা মেসেও থাকতাম, তো আমি ওদের তখন অভিভাবক হলাম, রাইট। তো এবার ওদেরকে গাইড করা, তো ইউজুয়ালি কী হলো না, যাদবপুর ইউনিভার্সিটি স্টুডেন্ট হওয়াতে একটা প্লাস পয়েন্ট ছিল কি, পিপল থিঙ্ক দ্যাট ইউ আর ভেরি ইন্টেলিজেন্ট গায়, ঠিক আছে। তো ওই জন্য কী হচ্ছে, আমার জন্য একটা প্লাস পয়েন্ট হতো কি, অনেক বেশি টিউশন করতে পারতাম। যে ইউ নামটা হ্যাঁ, ব্র্যান্ড ইমেজ আছে, রাইট। তো তখন একটু বেশ টিউশন এসে যেরকম বাড়িতে হোম টিউটার যাকে বলে আর কি, এটা আমি করতে শুরু করলাম। তো আমি তখন ফিজিক্স পড়াতাম, জয়েন্ট আইআইটি ছেলেপুলেদের জন্য ফিজিক্স পড়াতাম। সো আই ক্যান রিকল দ্যাট ইন 98-99 আমার পার আওয়ার চার্জেস ছিল অ্যারাউন্ড 500 রুপিস। তো দ্যাট ওয়াজ প্রিটি হিউজ অ্যাট দ্যাট টাইম, ঠিক আছে। তো ভাবলাম যে ঠিক আছে, টিউশন থেকে তো ভালোই টাকা পয়সা আসছে, ট্যাক্স ফ্রি ইনকাম, মানে আই ওয়াজ আর্নিং গুড অ্যামাউন্ট অফ মানি। প্লাস আমার যতগুলো এখানে ধরুন ভাই বলুন বা সংসার চালাতে গেলে যে খরচাগুলো হচ্ছিলো সবই তো মোটামুটি হয়ে যাচ্ছিলো। তো দেন ধীরে 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 একটু ট্রান্সফরমেশন হতে শুরু করলো, যে ইজ ইট রিয়েলি আই এম লুকিং টু গো আউটসাইড আর মেবি অ্যাব্রড টু ডু সামথিং। তো ওখান থেকে ধীরে ধীরে ট্রান্সফরমেশন আসে, তখন ভাবলাম যে লেটস ডু সামথিং হিয়ার, ওকে। তো তখন এবার কি, বিইং দ্য ফার্স্ট মেম্বার আমাদের ফ্যামিলিতে বলুন, সব কিছু যদি চাকরি বাকরি বলে যদি আপনি কিছু কনসিডার করেন, সো হাইয়েস্ট লেভেল অফ জব যেটা ছিল সেটা হচ্ছে স্কুল টিচার, বাট আই নেভার ওয়ান্টেড টু বি আ স্কুল টিচার, রাইট। তো এবারে তখন হতো কি, ধীরে ধীরে আমার মনে হয় যে টিউশন যদি এত, মানে ইটস গিভিং আ গুড অ্যামাউন্ট অফ মানি টু মি, রাইট। সো হ্যাভিং অনলি মেবি 25-26 নাম্বার অফ স্টুডেন্টস, রাইট, তো আই ক্যান ডু সামথিং ইন টু দিস ফিল্ড। দেন উইথ টাইম তারপরে কী করলাম, ধীরে 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 আমার একটু চেঞ্জেস এলো, সে দেন আই গট ইন টু আ কর্পোরেট কোম্পানি, দেন আই ডিড মাই MBA অ্যান্ড অল দিস থিংস। তারপরে আমি কি না, আই অ্যাকচুয়ালি এন্টার ইন টু দ্য কর্পোরেট ফিল্ড, কর্পোরেট দুনিয়াতে আস্তে আস্তে ঢুকলাম। তো দেন আমার কর্পোরেট বলতে গেলে, যেমন ধরুন আমি ভারতী এয়ারটেলে চাকরি করেছি, আমি টাটাতে লাস্ট আই ওয়াজ দেয়ার উইথ টাটা ফর অলমোস্ট 12 years, প্রিটি লং মানে ডিউরেশন আপনি বলতে পারেন। তো এই এন্টায়ার যে জার্নিটা আছে, মানে স্টার্টিং মাই মেবি একদম চাইল্ডহুড থেকে একটা গ্রামে বড় হওয়া, সেই গ্রামের স্কুল, গ্রামের পরিবেশ সব কিছু, সেখান থেকে প্রথম কলকাতা আসা, কলকাতা থেকে যাদবপুর ইউনিভার্সিটির মতো জায়গা থেকে তারপর পাশ করে, তারপরে ধরুন এই যে এই বিজনেসটাতে আসা, তার মধ্যিখানে যে পিরিয়ডটা আছে, এর মধ্যে প্রচুর আপস অ্যান্ড ডাউনস আছে, সব কিছু আছে। বিদেশে যাওয়ার স্বপ্ন ছিল, স্বপ্নভঙ্গ হলো, তারপরে আবার ধরুন আবার এখানে নতুন করে কিছু গড়ার স্বপ্ন, এইভাবেই আমি এতটা বছর কাটিয়েছি। আর এই যে চাকরি করলেন মানে কর্পোরেট ওয়ার্ল্ডে, আপনি তো সেলসে ছিলেন, রাইট। তো একজন সায়েন্সের স্টুডেন্ট হয়ে ম্যানেজমেন্ট ডেফিনেটলি করেছেন, হয়তো সেটা কি সেলস অ্যান্ড মার্কেটিংয়ে ছিল আপনার ম্যানেজমেন্ট। তো যখন আপনি সেলসে আসলেন, হ্যাঁ হ্যাঁ, তো মানে আনফর্চুনেটলি যেহেতু আমরা মানে এই এডুকেশন কনসালটেন্সি ব্যাকগ্রাউন্ড থেকে আসি, MBA বিইং এ প্রফেশনাল কোর্স similar like CA and any other profession, but there's a difference. একটা চার্টার অ্যাকাউন্টেন্টের সিগনেচারের ওয়েটেজ আছে, সে সাইন করলে অডিট হবে, কিন্তু একজন MBA তার সিগনেচারের ওয়েটেজ নেই। বিইং এ প্রফেশনাল কোর্স, তার সিগনেচারের ভ্যালু তাকে নিজে ক্রিয়েট করতে হয়, তার ওয়েটেজটা তাকে নিজে ক্রিয়েট করতে হয়। তো আপনি যখন সেলসে আসলেন এবং যে ব্র্যান্ডগুলোর নাম বললেন, দে আর ওয়েল এস্টাবলিশ ব্র্যান্ড, এবং প্রত্যেকটা ব্র্যান্ডে একটা এনভায়রনমেন্টাল কালচার আছে, যে কালচার থেকে আপনি অ্যাডাপ্ট করতে শিখলেন। তো এই সেলস জার্নিটা 10 বছর 12 বছর যতদিন এমনি ছিলেন, তখন থেকেই কি আপনার সেই এন্টারপ্রেনিউরিয়াল স্পিরিটটা তৈরি হলো? আমি একটু যদি আমি শুরুর দিকেরটা আপনাকে আমি একটু বলি, মানে ধরুন আমি টিউশন থেকে তারপরে হয়তো প্রথম ফিল করলাম যে না, এবারে একটা সার্টিফাইড মানে স্ট্যাম্পওয়ালা কিছু যে চাকরি আপনি করছেন, ঠিক আছে, সেইটুকু বোঝাতে গেলে কোথাও না কোথাও আমাকে একটা চাকরি করতে হবে, যেখানে হয়তো অ্যাটেন্ডেন্স আছে, যেখানে গেলে মান্থলি হয়তো স্যালারি একটা স্লিপ বেরোবে, এই কনসেপ্টটা প্রথম আসে। তো আই বিন ভেরি নোভিশ ইন টু দ্যাট ফিল্ড, বিকজ আমার যদি এন্টায়ার যত ব্যাকগ্রাউন্ডে যত লোকজন আছে, যত চাকরি করার লোকজন আছে, আমি যদি এক এক করে কাউন্ট করি, গভর্নমেন্ট মানে
ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের বাইরে, যেটা স্কুল টিচারের বাইরে কিন্তু কোনো এক্সপোজার কারোর কোনো দিন ছিল না। সো আই বিন আগেন ফার্স্ট মেম্বার অফ মাই এন্টায়ার ফ্যামিলিতে বলতে পারেন, যেটা কিনা প্রাইভেটে আমি এসে চাকরি করতে শুরু করি, ঠিক আছে। তো তখন ওই পেপারে অ্যাডভার্টাইজমেন্ট আসতো, এখানে এখানে জব খালি আছে, চাকরি আছে। তো আমি প্রথমে একটা কোম্পানি যেটা পেয়েছিলাম, মানে বিফোর গেটিং ইন টু দিস কর্পোরেট ওয়ার্ল্ড, একটা কোম্পানি ছিল যেটার নাম এসএ টেরোকা লিমিটেড, ঠিক আছে। তো এবারে কি হয়েছে না, ওখানে আমি যখন প্রথম ইন্টারভিউ দিলাম, ওই ভদ্রলোকের সঙ্গে এখনও, মানে হি বিন দ্য ফার্স্ট বস ইন মাই লাইফ, মিস্টার শিবশঙ্কর ঘোষ বলে, যার সঙ্গে এখনও পর্যন্ত আমার, মানে হি কামস টু মাই হাউস অলসো, ঠিক আছে। তো এখনও পর্যন্ত খুব সুন্দর রিলেশনই আছে। এবারে যখন আমি ওখানে প্রথম ইন্টারভিউ দিতে ঢুকলাম, তখন দ্যাট কোম্পানি ওয়াজ অফারিং মি অ্যারাউন্ড 4,000 rupees per month, right? While I was getting approximately 30,000 per month from tuition. So এটা হার্ড ডিসিশন, হ্যাঁ, ইট ওয়াজ ভেরি ভেরি হার্ড হার্ড ডিসিশন, ডিসিশন, ঠিক আছে। ওটা ট্যাক্স ফ্রি, হ্যাঁ, আর এটা স্মল অ্যামাউন্ট অফ মানি, কিন্তু এটা কনস্ট্রাকটিভ। রাইট। তখন আমি খালি একটাই জিনিস ভাবছিলাম যে, মানে ধরুন আমার দুজন ভাই আছে, আরও আমার ধরুন যা যা খরচাগুলো আছে সেগুলো মেনটেন করতে গেলে, আর এই যে হোয়াট দে আর অফারিং, ইট ইজ অ্যাকচুয়ালি মানে নেগলিজিবল ইন দ্যাট সেন্স, ঠিক আছে। রাইট। তো দেন আই থট টু মাল্টিপ্লাই মাই ওয়ার্ক টাইম। ধরুন কিরকমভাবে বলছি, এখানে 9 to 5 হচ্ছে, যদি এই কোম্পানিটাতে যেতে হয়, দেন ইউ হ্যাভ স্টিল সাম টাইম লেফট সো দ্যাট ইউ ক্যান আর্ন দ্যাট ডিফারেন্সিয়াল মানি। আগেন তো আমি কিছু সংখ্যক টিউশন আমি ছেড়ে দিলাম, দিয়ে ওই বাকিটাকে আমি কম্পেনসেট করলাম, ঠিক আছে। রোববার করে করলেন হয়তো বেশি, হ্যাঁ, রোববার করে বেশি করলাম। তারপর ধরুন হয়তো ওখানে শেষ হয়ে যাওয়ার পরে সন্ধ্যাবেলা একটা দুটো টিউশন করে তারপর হয়তো বাড়ি ফিরছি। সো ইট ওয়াজ অ্যাকচুয়ালি মানে হার্ড লাইফ বলতে পারেন, হার্ডস লাইফ বলতে পারেন, হোয়াট এভার ইউ ক্যান সে, বাট সামহায়ার you need to start. That is what I actually wanted. Let's get myself into some sort of job. Then ওখান থেকে তারপর 1.5-2 বছরের পরে I then explored many things, কি অ্যাকচুয়ালি সেলসের জব কীরকম করে হতে পারে। অ্যান্ড that boss or that guy who was supposedly my boss, first boss, he actually handled me a lot, right? মানে আমি একজন ব্যাকগ্রাউন্ডে যেখানে কোথাও কোনো চাকরির কোনো স্কোপ নেই, মানে গভর্নমেন্টের বাইরে কেউ কিছু দিন দেখেনি, সেলস বলে কোনো জিনিসটা আমাদের কাছে কোনো আইডিয়াই ছিল না। দেন অনলি আই গট ইন টু সামথিং যেখান থেকে আপনার সেলস কল কীরকম হয়, পেমেন্ট কালেকশন কীরকম হয়, কী করে করতে হয়, কী করে প্রেশার ক্রিয়েট করতে হয় টু গেট দ্য পেমেন্ট অ্যান্ড অল দিস থিংস, সারাদিনে এই ডিএসআর কীরকমভাবে ফিল আপ করতে হয়, অল দিস থিংস, দ্য বেসিক ডিসিপ্লিন থেকে শুরু করে, দ্য হার্ড ওয়ার্ক থেকে শুরু করে, এভরিথিং. I actually still, I dedicate all my learning to that fellow, Mr. Shivshankar Ghosh. Maybe I'm taking twice or thrice his name, but whatever I've learned in sales, I learned from him. রাইট। লাইফ ইজ অল অ্যাবাউট চয়েসেস। তাহলে Yeah. মাই ক্যারিয়ার মাই চয়েস এর পডকাস্টের উদ্দেশ্যই হচ্ছে এটা, যেরকম আপনার জীবনে একটা চয়েসেস ছিল, 30,000 ইউর আর্নিং ফ্রম প্রাইভেট টিউশন, Yes. 4,000 টাকা একটা চাকরি। আজকালকার প্রজন্মের কাছে যদি এই চয়েসটা আমরা দিই, ওরা বলবে না, 4,000 টাকা চাকরি আমরা যাব না, 30,000 টাকা অলরেডি আমি আর্ন করছি, Right. যতক্ষণ না পর্যন্ত আমি 30,000 কম্পেনসেটেড হবে ততক্ষণ আমি আমার এই চাকরি জয়েন করব না। কিন্তু ইউ হ্যাভ টেকেন এ টাফ চয়েস। আপনি 4,000 টাকার চাকরি নিলেন, 30,000 টাকার যে টিউশন আর্নিং থেকে কিছু কম্প্রোমাইজ করলেন, হয়তো 15-16,000 টাকা কম্পেনসেট করে, হার্ড ওয়ার্ক করে, Right. হয়তো যেখানে মানুষ 8 ঘন্টা কাজ করে সেখানে হয়তো 13-14 ঘন্টা আপনি কাজ হ্যাঁ, করলেন, exactly. করে একটা মেন্টার পেলেন, ফার্স্ট বস, Yes. যে আমাকে হার্ড ওয়েতে আপনাকে শেখালো, Right. ঠিক আছে, এবং আপনার এন্ট্রি হলো ইন দ্য সেলস ওয়ার্ল্ড। Right. সেলস ওয়ার্ল্ডে এন্ট্রি মানে আপনি বিজনেসের নার্ভটা ধরতে পারছেন। Exactly. বিকজ যে কোনো বিজনেসের আমরা যদি কনসিডার করি যে ইফ এ বিজনেস ইজ আ বাইসাইকেল, একটা যদি প্রোডাকশন হয়, ফার্স্ট সার্কেলটা যদি প্রোডাকশন হয়, সেকেন্ড সার্কেলটা যদি অপারেশন হয়, দেন মার্কেটিং অ্যান্ড সেলস ইজ এ লুব্রিকেটিং অয়েল। এটা না থাকলে কোনো কিছুরই মূল্য নেই জীবনে। Right, right, right. কিন্তু আপনি এটাকে খুব ভালোভাবে এগিয়ে নিয়ে গেলেন। তারপরে কি হলো? ওখান থেকে তারপরে আমি ঢুকলাম হচ্ছে টেলিকম ইন্ডাস্ট্রিতে। তখন টেলিকম ওয়াজ কত স্যালারি? টেলিকমে আমি যখন ঢুকে গেছিলাম তখন ইট ওয়াজ মানে আই গট দ্যাট 30K। 30K। হ্যাঁ। আর টিউশনি তখন ধীরে ধীরে আমি আস্তে আস্তে কমাতে শুরু করলাম। কমাতে শুরু কেন কি না তখন এখানে টাইম কনজামশনটা কম্পারেটিভলি বেড়ে গেল, বিকজ না আই স্টার্টেড উইথ 4K, 1.5 years আমি ওখানে কাটালাম, সো আই গট দ্য ইনক্রিমেন্ট।
Right. মানে বিং মেবি আ গুড এমপ্লয়ি হোয়াট এভার ইউ ক্যান কল ইট, Right. রাইট? সো ফ্রম 4K টু যখন আমি দেড় বছর পরে যখন আমি বেরোলাম, সো আই ওয়াজ মাই স্যালারি শর্ট আপ টু এ লেভেল অফ 10,000. Okay. ঠিক আছে, বাট আই গট আ গুড জাম্প ইন ভারতী এয়ারটেল. Right. Because those days telecom was actually booming, right? So 2004, 2005, 2006 till 2008, 2009. So it was a Highly very booming. highly Yeah. competitive, yeah. And telecom people were being highly paid. Highly paid, highly respected. Yeah. Right. So ওখান থেকে আমি I got that break to join that the giant of telecom, Bharti Airtel Limited. One of the giant. So then and the people HR, I still remember Supriya Roy. So he was the regional head for HR. Okay. তো ফাইনালি যখন আমার ইন্টারভিউ হয়ে গেল, সো আই ওয়াজ পাস থ্রু কু, দেন মাই সিবি টিভি যতগুলো আমি নিয়ে গেছিলাম, সো দেন ইট ওয়াজ আ কাইন্ড অফ ফাইনাল রাউন্ড অফ নেগোসিয়েশন ওয়ার ইউ হ্যাভ দ্য স্কোপ টু নেগোশিয়েট উইথ HR. Right. So then she said ki what is your expectation? So I was earning then 10K around and in some incentive 2,000 5,000 something Plus around that. private tuition থেকেও তো আদি গেছে। হ্যাঁ তখন ছিল, তো I was saying ki let me give some around 20-25% an increment. So then she said ki it is not fitting into it, right? Because even though I give you 10-20% even 50% or even 100% of your hike, but still it is not fitting into it. Right. Okay. So then all of a sudden I got my offer letter with approximately 30,000 of salary, which is a kind of a sort of 200% increment. Yeah. So that is actually the turnaround of everything, you can say. That is Right. learning channel sales distribution in a better way, learning that industry dynamics, how that you enjoy being a part of a corporate team. So all these things, it's a gamut of learning. তারপরে হচ্ছে টাটা, তারপরে আমি টাটাতে জয়েন করলাম। আর 12 বছর ছিলেন। হ্যাঁ, অলমোস্ট। সো 12 বছর টাটা লাইফ ইজ এ প্রিটি গুড এক্সপিরিয়েন্স। অ্যান্ড টাটা, হ্যাঁ, ভেরি ডিসিপ্লিন। টাটা ইজ সাচ এ এথিক্যাল কোম্পানি। মানে 10 পয়সার হেরফের হয়ে গেল ইন্টিগ্রিটি লস। পয়েন্ট, রাইট। Integrity loss. We have seen that with 1,000 rupees, 1,000 rupees plus minus, one good fellow, I'm not going to take his name, has been fired. It's been sacked in a minute. Right. Even আমি কিছু কোম্পানিজ জানি, বিকজ আমরা ইন ডেপথ রিসার্চ করি অ্যাবাউট কোম্পানিজ। there are few companies in India যেখানে ইন্টিগ্রিটি ইজ বিন প্লেস অ্যাজ এ টপ প্রায়োরিটি। Yes. এবং সেখানে 5-10 পয়সার যদি হেরফেরও হয়, আমরা টকিং অ্যাবাউট 1,000 রুপিস or 100 রুপিস, 5 পয়সা থেকে 10 পয়সারও যদি হেরফের হয়, দেন you will be given a show cause notice. Right. যদি show cause notice you are unable to explain it, right, you will be immediately terminated from the system. So এরকম ইন্টিগ্রিটি কোম্পানির মধ্যে one of them is Tata's. Yeah. আরও একটা জিনিস ছিল টাটাতে যেটা উই এনজয়েড আ লট, we have seen that how that women are treated in this organization, right? যেমন ধরুন ওরা যদি কেউ লেটার, মানে আমি তো সেকেন্ড লেভেল ম্যানেজার ছিলাম, জোনাল বিজনেস হেড ছিলাম, তো আমার আন্ডারে উমেন টিমও ছিল। তো সেখানে কি হতো, মানে ধরুন কেউ একজন অফিস থেকে 6:30 পরে বেরিয়েছে, সো অল অফ এ সাডেন আই ইউজ টু গেট আ মেল ফ্রম দ্য সিকিউরিটি হেল্প ডেস্ক, রাইট, কি আপনার এই এমপ্লয়িটা 6:30 পরে কেন বেরিয়েছে আজকের, সো লুপিং দ্য হাব হেড, কি মানে যদি ইফ আই এম ফেল টু গিভ আ জাস্টিফিকেশন, দেন প্রবাবলি আমাদের যে হাব হেড ছিল, দ্যাট গাই উড হ্যাভ কল্ড মি কি ভাই কেন তোমার উমেন এমপ্লয়ি, ওয়াই দে আর লিভিং বিয়ন্ড 6:30 আর মেবি দে আর স্টেইং ব্যাক আফটার 6:30। এবং টাটা হচ্ছে ওয়ান অফ দ্য রেয়ারেস্ট কোম্পানি ইন ইন্ডিয়া যেখানে এমপ্লয়িরা চাকরির পর মেডিকেল ফ্যাসিলিটিসও পায় আফটার রিটায়ারমেন্ট। হ্যাঁ, মেবি আফটার রিটায়ারমেন্ট, ঠিক আছে, মানে আপনি তো পুরো রিটায়ারমেন্ট করেনি। ভেরি ফিউ কোম্পানিজ ইন ইন্ডিয়া, মানে এটা মানে বলা যায় যে যদি কেউ টাটাতে চাকরি করে ডিউরিং দি ওয়ার্কিং ফেজ তো ঠিক আছে, তারপরেও the company look after the medical facilities and everything. They are so robust, right? So wonderful. তো এই যে একটা লেগেসি অর্গানাইজেশনে চাকরি করার পর যখন আপনি প্রথম
বিজনেস শুরু করলেন? বিজনেস শুরু করার একটা মানে যেটা যেটা বলে না আপনি এটা পেলেন কোথায়, ওটা টাটার কোথা মতো, থেকে হ্যাঁ, কিক পেলেন? কোথা থেকে আসছে। টাটার মতো কোম্পানি, যেখানে কাইন্ড অফ এমপ্লয়ি ফ্রেন্ডলি, ভেরি এমপ্লয়ি ফ্রেন্ডলি কোম্পানি। কোনো দিনও আমাদের একদিনও এরকম আমাদের এন্টায়ার লাইফ টাইমে আই হ্যাভ নেভার সিন আ ডে যেখানে হচ্ছে 30th পরে গিয়ে আপনার স্যালারি হয়েছে। মানে আপনি 2-3 দিন আগে পেয়ে গেছেন, দ্যাটস ফাইন, বাট ইটস নেভার হ্যাপেন কি পোস্ট 30th ইউ আর গেটিং ইউর স্যালারি। ইট হ্যাজ নট হ্যাপেন ইন আ সিঙ্গল ডে ইন মাই 12 years অফ কেরিয়ার। তো এরকম একটা কোম্পানিতে কী হয়েছে, আপনার মনে থাকবে হয়তো একটা সময় ছিল যখন হচ্ছে সাইরাস মিস্ত্রি এসেছিলো অ্যাজ আ কাইন্ড অফ চেয়ারম্যান হিসেবে। তো সেখানে কি হয়েছিল, প্রচুর ডাইলামা শুরু হয়। তখন দেখবেন within the company people are forced to sit for interview to retain their job, ঠিক আছে। মানে কেন এরকম ছিল, দ্য কনসেপ্ট ওয়াজ কি টাটার তো এত কোম্পানি আছে, ওর কনসেপ্টটা ছিল কি এরকম, যে যে কোম্পানিগুলো লস মেকিং আছে সেই কোম্পানিগুলোকে সেল আউট করে দাও বা মার্জার করিয়ে দাও, ঠিক আছে। সো দ্যাট ওয়াজ দ্য এন্টায়ার কনসেপ্ট। সো ইন দোজ ডেজ টাটা টেলি ওয়াজ নট ডুইং ওয়েল। মানে it was very new company, it was getting challenges from maybe the industry stalwarts like Bharti Airtel, ভোডাফোন, রিলায়েন্স, ঠিক আছে। তখন এরা সবাই হয়তো 3G চলে গেছে, টাটা তখন 2Gতে আছে। তো এই যে জিনিসগুলো, আর প্লাস আপনার তখন ডোকোমো এক্সিটও করে যায় সেই সময়। তো এবারে কী হয়েছে, এইসব চ্যালেঞ্জেসের ভেতরে, সো দেন অল অফ এ সাডেন সাইরাস মিস্ত্রি কেম উইথ আ কাইন্ড অফ থট দিস কোম্পানি শুড বি সোল্ড অর মেবি টু বি শুড গো ফর এ মার্জার। তো এবারে কী হচ্ছে, সারাক্ষণ একটা ডাইলামা শুরু হতো, রাইট। প্রত্যেক দিনে আপনি হয়তো দেখলেন কালকের আপনার ইন্টারভিউ আছে, ঠিক আছে, উইদিন দ্য অর্গানাইজেশন। এবারে সমস্যাটা কী ছিল, সো আমি বিং আ মেবি টপ ক্যাটাগরি জোনাল হেড অফ ইন্ডিয়া, মানে ধরুন আমাদের ওখানে র্যাঙ্কিং বেরোতো অল সেলসের, বুঝতে পারছেন সেলসের যত লোক আছে ওদের একটা জোনাল র্যাঙ্কিং হতো, ওদের একটা ন্যাশনাল র্যাঙ্কিং হতো। তারা কনজিকিউটিভ 3-4 years আই বিন দ্য বেস্ট জোনাল হেড ইন ইন্ডিয়া। তো তখন একটা জিনিস খালি মনে হচ্ছে, ইভেন দো ইউ আর দ্য বেস্ট আর টপ রেটেড এমপ্লয়ি অফ দ্যাট অর্গানাইজেশন, স্টিল ইউ আর টু সিট ফর ইন্টারভিউ টু রিটেন ইউর জব। তো কী করা যেতে পারে, শুড উই গো আউট অ্যান্ড মেবি এক্সপ্লোর। বাই দ্যাট টাইম আই অলরেডি স্পেন্ড অ্যারাউন্ড 13-14 years ইন্টু দিস ওয়ার্ল্ড, রাইট। তো তখন আমার মনে হলো যে লেটস গেট ইন টু সামথিং, লেটস এক্সপ্লোর সামথিং উইচ উইল এনেবল মি নট টু হান্ট ফর জব, মেবি ইট উইল এম্পাওয়ার মি টু প্রোভাইড সাম জবস। এরকম একটা প্রথম মাথায় আসে চিন্তাভাবনা। তো তারপরে তখন আমি একটা ইউনিফিকেশনের দিকে যাই, যে একটা দুটো তিনটে লোক, মানে ওই যে বলে না আইডেন্টিফাই সাম পিপল হু কোর টিম। হ্যাঁ, দ্য কোর টিম। তো তখন আমরা একজন, আমি আমার কো ফাউন্ডার চিনি এখন সৌরভ ভট্টাচার্য বলে, তো মানে ওকেও আমি চিনি, ধরুন আমরা উই নো ইচ আদার অ্যাপ্রক্সিমেটলি 22 years, ঠিক আছে। মানে ইভেন বিফোর জয়নিং দ্য কর্পোরেট, সো উই নো ইচ আদার। তো তারপরে ওকে নিয়ে অনেক সময় আমাদের সেক্টর 5-এ অফিসটা ছিল সৃজন টেক পার্কে, ওখান থেকে সায়েন্স সিটিতে এসে দেখবেন সায়েন্স সিটির এন্ট্রিটা হচ্ছে ফ্রি আছে, মানে গেট অব্দি ঢুকে তারপর একটা সার্টেন জায়গায় যাওয়ার পরে তারপরে টিকিট দেয়। তো ওখানে একটু বসবার জায়গা আছে, ওখানে আমরা প্রায় ডেলি 1-1.5 ঘন্টা করে বসতাম যে কী করা যেতে পারে, লেট আস গেট ইন টু সামথিং। তো ইট টুক অ্যাপ্রক্সিমেটলি 1 year টাইম টু ডিসাইড। আমি বললাম দেখো আমার তো এরকম আছে যে একটু এডুকেশনে আমার ইন্টারেস্ট আছে, তাও পড়িয়েছি অনেক টিউশন ফিউশন করেছি। সো লেট আস ডু সামথিং আর লেট আস এক্সপ্লোর ইন টু দিস এডুকেশন ইন্ডাস্ট্রি। কেন তখন এটা জানতাম যে এডুকেশন ইজ নেভার বিন আ কাইন্ড অফ স্যাচুরেশনে কোনো দিনও পড়বে না, ইটস নেভার এন্ডিং ইন্ডাস্ট্রি। তো লেটস গেট ইন টু দ্যাট, ঠিক আছে। তো বলে আমরা তখন বললাম আচ্ছা ঠিক আছে, সো লেটস ট্রাই আউট সামথিং ইন এডুকেশন। দেন আমরা কী করলাম, একটা টিউটোরিয়াল সেন্টার খুললাম, বিকজ আই হ্যাড আ ফোটে মানে টিউশন তো টিউশন সেন্টার খুললাম, খুলে বেশ চাকরি চলছে আস্তে আস্তে এস্টাবলিশ করতে। মানে তখন আমরা কিন্তু বুটলাইটিং, এটাকে বুটলাইটিং বলে। হ্যাঁ, তখন আরেকটা ফেজ চলে এসেছে যে টাটা ইজ গোয়িং টু এটা এক্সিট করতে চলেছে। তখন উই গট দ্যাট ইনফরমেশন, মানে ধরুন 2015-এর শেষের দিকে, না 2016 টেলিকম দিকে, হ্যাঁ, টেলিকম ইন্ডাস্ট্রি থেকে টাটা বেরিয়ে যাবে। তো তারপরে যখন ডিসাইড হয়ে গেল যে হ্যাঁ টাটা বেরোবেই অ্যান্ড ইটস গোয়িং টু গেট মার্জার উইথ মেবি ভারতী এয়ারটেল, তো তখন আমরা মানে তখন আমি ডিসাইড করেছিলাম না, আমি আর চাকরিতে আমি ঢুকবো না, আই উইল ডু সামথিং অন মাই ওন অনলি। এটা মানে তখন একদম ডিসিশন হয়ে গেছে, ঠিক আছে। তো করে তারপরে টিউটোরিয়াল সেন্টারটা খুললাম। এবারে আস্তে আস্তে দেখছি যে টিউটোরিয়াল সেন্টারটা যখন আমি 98, 97, 99 যখন আমি করেছি, তখনকার যে জামানা ছিল, এখন তো ইভলভ করে গেছে সব কিছু।
তো অবভিয়াসলি দ্য কনসেপ্ট অফ 98-99 ইজ নট ম্যাচিং উইথ দ্য কারেন্ট কনসেপ্ট অফ গিভিং টিউশনস অ্যান্ড অল। তো ধীরে ধীরে করলাম 5-6 মাস 7 মাস 1 বছর করবার পরে দেখলাম আই এম জাস্ট লুজিং আউট মানি। হ্যাঁ, তো অ্যান্ড দিস ইজ নট গোয়িং টু গেট আস এনিওয়্যার বিকজ ইট ইজ সো ক্ল্যাটার টিউশন। মানে এখন আপনি যদি প্রত্যেক পাড়া, তারপর আমরা অনেক কিছু ইয়ে করলাম, প্রত্যেক পাড়াতে টিউটোরিয়াল হল থেকে শুরু করে সব কিছুই এখন মোটামুটি। তো এভাবে মোটামুটি শুরু করলাম, অ্যান্ড দেন আফটার গেটিং ইন টু দিস টিউটোরিয়াল অ্যান্ড অল, তারপরে আমি এক্সপ্লোর করতে শুরু করলাম যে কোন জিনিস হতে পারে এই এডুকেশনের ভেতরে। মানে আই ডিসাইডেড আই উইল কন্টিনিউ ইন এডুকেশন, ঠিক আছে। তারপর একটা জিনিস মনে হলো যে কোন সেগমেন্টটা এর আছে যেখানে কিনা আমি হয়তো একটু এটা একটা স্কেলেবল একটা প্রজেক্টের ভেতরে কেন আই অলওয়েজ থট অফ বিল্ডিং সামথিং, বিল্ডিং আ ব্র্যান্ড যেটা কিনা হচ্ছে ন্যাশনালি তার একটা পেহচান থাকবে, এরকম আর কি, বুঝতে পেরেছেন? তো ওই হিসেবে তারপর ধীরে ধীরে ওই টিউটোরিয়ালটা কন্টিনিউ করতে করতে দেন ফাউন্ড আউট কি দিস প্রি স্কুল এডুকেশন ইজ হাইলি স্ক্যাটার্ড, আনঅর্গানাইজড, or maybe it's not been kind of regulated, or it's a mandatory education for kids, right, even though it should be mandatory, ঠিক আছে। তো তারপরে আমরা এক্সপ্লোর করলাম যে প্রি স্কুল সেগমেন্ট শুড বি দ্য বেস্ট সেগমেন্ট টু বি ইন, রাইট। তো প্রি স্কুলে আপনি জার্নি স্টার্ট করলেন, এটা কোন সাল? এইটা ধরুন 2017-এর শেষের দিকে, 18-এর গোড়ার দিকে বলতে পারেন। 17 থেকে 18, ওকে। 17-18-এর ভেতরে এটা আমরা শুরু করলাম। আর কতগুলো প্রি স্কুল চেন? এবারে প্রি স্কুলের একটা জিনিস হচ্ছে, প্রথম সবার দেখবেন একটা কনসেপ্ট আছে যে এবিসিডি পড়িয়ে দিলাম মানে হচ্ছে প্রি স্কুলে, এরকম একটা ব্যাপার থাকে। তো এইবারে প্রি স্কুলে তখন একটা জিনিস প্রচণ্ডভাবে স্টাডি করতে শুরু করলাম যে লেটস ইফ উই আর গেটিং ইন টু সামথিং দেন উই নিড টু এক্সপ্লোর কীভাবে করা যেতে পারে, কোনটা আপনার ইউএসপি বিল্ড করা যেতে পারে, কেন এগুলো তো সেলসে শিখে এসেছি, ইউএসপি এইসব জিনিসগুলো। তাহলে কী করা যেতে পারে? আমরা তখন একটা জিনিস খুব ফিল করলাম, ওয়ান পার্ট ইজ হাইলি মিসিং ইন প্রি স্কুল এডুকেশন, দ্যাট ইজ বিল্ডিং ইকিউ, ইমোশনাল কোসেন্ট। আপনি যেটা সবথেকে হয়তো ভালো জানবেন যে একটা যদি কিডসের ভেতরে আপনি যদি ফাউন্ডেশন এজ ধরেন 0 to 7 years, সেই সময়ের ভেতরে আমি যা কিছু তার ভেতরে ইমবাইব করব, যা কিছু ইনস্টিল করব, সেটাই কিনা আজকের দিনে পরবর্তীকালে থাকবে। তাহলে আমরা কী করতে পারি আজকের দিনে? উইথ দ্য টাইম আমরা দেখতে পাচ্ছি যে ইমোশনাল কোসেন্ট মানে ইটস অ্যাকচুয়ালি মেবি ইজ নট প্রপারলি ড্রিভেন, নট প্রপারলি ইনস্টিলড ইন টু দ্য ফাউন্ডেশন স্টেজ। যার জন্য আমরা ইকিউর ওপরে আপনি কী করে শেয়ারিং প্র্যাকটিসেস ডেভেলপ করবেন, কী করে কেয়ারিং করবেন, কী করে অনেস্টি বিল্ড আপ করবেন। মাই যে কারিকুলাম যেটা ডিজাইন করলাম, ইট ওয়াজ আ কাইন্ড অফ আমার কারিকুলাম আমি নিজে ডিজাইন করেছিলাম, ঠিক আছে, যে এইটা নিয়ে করা যাক। সো বিল্ড দ্যাট ইকিউ পোর্শন, মানে ইটস এ ইকিউ বেসড টিচিং মেথডোলজি আপনি বলতে পারেন, ঠিক আছে। তো যেখানে এই সারা জিনিস আপনার মানে তারপরে উই অ্যাকচুয়ালি ওয়ান্টেড টু ডিজাইন সামথিং বুকলেস টিচিং মেথডোলজি, রাইট। সো এইভাবে অনেক কিছু গেমার দিয়ে আমরা কী করলাম প্রি স্কুল, মানে দিস কনসেপ্ট গট পপুলারাইজড যে ইকিউ বেসড টিচিং মেথডোলজি ফর কিডস, দিয়ে আমরা কিন্তু ফাটাফাট করে আমাদের বেশ ফ্র্যাঞ্চাইজিও শুরু হয়ে গেল। মানে ধরুন 15-20টার উপরে ফ্র্যাঞ্চাইজি আমরা কিন্তু এখনও পর্যন্ত, হয়তো আপনি বারামপুরে যদি যান, গুয়াহাটি যদি যান, ওখানে 2-3টে আমাদের প্রি স্কুল চলে, ঠিক আছে, মিদনাপুরে চলে, মানে অনেকগুলো জায়গাতে এখনও আমাদের ওই ব্র্যান্ডের প্রি স্কুল চলছে, রাইট। তো তারপরে এগুলো শুরু হয়ে যাওয়ার পরে দেন আপনার যখন ইট গট দ্যাট ফুল থ্রোটলে যখন শুরু করলাম, তারপরে আপনার চলে এলো কোভিডের সবথেকে বড় সমস্যা হলো কি বড়দের জন্য কি আছে, ক্যামেরার সামনে আপনি বসিয়ে দিতে পারবেন, পড়বে, ঠিক আছে, কি হয়তো স্কুল যেটা অনলাইন ক্লাসেস শুরু হয়ে গেল। কিন্তু প্রি স্কুলের জন্য তো আর একটা বাচ্চাকে যে কিনা 2 বছর 3 বছর বয়স, তাকে আপনি ক্যামেরার সামনে কি বসাবেন, রাইট, আর কোনো প্রশ্নই ওঠে না যে আপনি তাকে ক্যামেরার সামনে বসিয়ে পড়াশোনা করাবেন, রাইট। তো তারপরে লাস্ট তো এটা একটা ইনডিফিনিট পিরিয়ড, মানে আমরা তখন বুঝতেই পারছিলাম যে এটা কবে শেষ হবে নোবডি নোজ, রাইট। প্রত্যেকদিন কারণ কামিং আপ উইথ নিউ পলিসিস, নিউ থটস, নিউ এভরিথিং ইন কোভিড ডেজ। তো তারপরে আমাদের ইমিডিয়েটলি এবারে দেখুন সব থেকে বড় জিনিস হয়েছে এখানে, মানে ইট ওয়াজ আ কাইন্ড অফ মেজর হিট এই কারণে বলছি কি যে আমাদের ধরুন নিজস্ব কোকো মডেলেও স্কুল ছিল। আপনি যখন মানে ফ্র্যাঞ্চাইজি দিয়েছেন, ইউ হ্যাভ ইউর ওন প্রি স্কুলস, রাইট, যেখানে আপনি রেন্ট দিচ্ছেন। কোকো মডেল মানে হচ্ছে কোম্পানি ওন, কোম্পানি অপারেট, রাইট, হ্যাঁ। তো এবারে কি হচ্ছে না, আপনি 2-4টে আপনার নিজস্ব স্কুল আছে, সেই স্কুলে রেন্টও আছে, রেন্ট ইজ অ্যাগেন
50-60 হাজার টাকা করে পার স্কুলের রেন্ট আপনার Right. আছে, টিচার আছে যে টিচারদের স্যালারি দেবেন, নিজের আপনার এক্সপানশন টিম আছে যাকে না স্যালারি দিতে হচ্ছে। সো তারপরে কী হচ্ছে, ইট ওয়াজ আ হিউজ ডেন্ট ফর আস। মানে আপনার কাছে তো কিছু ক্যাশ ফ্লো কিছু নেই, রাইট। খালি আপনি দিয়েই যাচ্ছেন। তো তখন এমনিতে তারপরে খালি মনে হচ্ছিল যে এটা তো একটা ইনডেফিনিট পিরিয়ড অবধি চলে যাচ্ছে, সো হোয়াট শুড উই ডু। আমাদের কোনো আর তখনই কিছু বুঝতে পারছিলাম যে কী করা উচিত, ঠিক আছে। বার্ডিং শুরু হয়ে গেছে হ্যাঁ, তখন তো মানে উই আর বার্নিং লাইক এনিথিং, ঠিক আছে। তো তারপরে এবারে কী হয়েছে, তখন ততদিনে আপনার যত সেভিংসের টাকা যত পড়েছিল, আপনি আমরা যখন বেরিয়েছি তখন উই হ্যাড সাম গুড অ্যামাউন্ট অফ মানি ইন আওয়ার পকেট, বাট উইথ দিস এন্টায়ার থিং আপনি তো নিজেই জানবেন যে একটা কোম্পানি এস্টাবলিশ করা, তার সারা জিনিস মেনটেন করা ইস অ্যাকচুয়ালি মানে ইটস ভেরি ট্যাক্সিং, ঠিক আছে। তো তখন আমাদের মানে আমরা একটু খুব স্ক্যাটার্ড থট প্রসেসের ভিতরে ছিলাম, কী করা উচিত, কীভাবে যাব, কিছু বুঝতে পারছি না। দেন আগেন একটা জিনিস কোনোদিনও মাথায় আসেনি যে লেট মি ট্রাই টু গেট ওয়ান মোর জব অর লেটস গেট ব্যাক টু জব অ্যাগেন। এটা কোনো দিনও আমার মাথায় আসেনি, ঠিক আছে। অ্যান্ড আর একটা জিনিস যেটা উইথ দ্য টাইম যেটা আমি বুঝেছি, যদি আপনার কো ফাউন্ডার না থাকতো তাহলে হয়তো আপনি একা সাস্টেন করতে পারতেন না। কেন এরকমও তো হয়েছে, যেটাই আফটার অল ইউ আর এ হিউম্যান বিং, ইউ আর অল টাইম সাইনোসিডাল কার্ভস ইজ অ্যাকচুয়ালি মুভিং, কখনো আপ কখনো ডাউন, এটা তো চলতেই থাকছে। তো এবার ডাউন টাইমে ইটস ভেরি টাফ টু গেট আ পারসন। আফ টাইমে তো ইউ ক্যান গেট মিলিয়ন্স অফ পিপল, বাট ইন আ ডাউন টাইম ইটস ইস ভেরি ভেরি ক্রিটিক্যাল টু গেট আ সাপোর্ট অফ এ পারসন, রাইট। তো এবার নর্মালি কি হচ্ছে, চাকরি বাকরি ছেড়ে যখন কিছু একটা করবেন, তখন নর্মালি পাড়া মানে নিজের আপনার সোসাইটিতে বলুন বা নিজের সার্কেলের লোকজন বলুন হয়তো ভাবে যে চাকরি বাকরি থেকে বার করে দিয়েছে, ওই জন্য হয়তো কিছু একটা করতে চাইছে, ঠিক আছে। দিস ইজ আ ভেরি সোশ্যাল স্টিগমা। এটা এখনও লোক কিন্তু আমাদের এখানে ওইভাবেই নেয় এটাকে। আমি জানি না আপনি কতটা সহমত হবেন এর সঙ্গে, বাট স্টিল ইটস দেয়ার ইন দ্য সোসাইটি, ঠিক আছে। তো এবারে কী হচ্ছে, আপনার সাপোর্টের থেকে অপোজিশন টিমে অনেক লোক বেশি, ঠিক আছে। তো এবার নর্মালি কী হলো, তখন একজন পার্টনার, আমরা কী করেছি, একজন পার্টনার আর একজন পার্টনারকে মেন্টাল সাপোর্ট দিয়ে গেছে। কীরকম, আমি যখন এরকম সময় গেছে আমি খুব ডাউন হয়ে গেছে, মনে হচ্ছে যে আরে দাদা কিছু হচ্ছে না, মানে উই আর গেটিং ফ্রাস্ট্রেটেড অল দ্য টাইম। তো দ্যাট গাই কেম, আরে ভাই হয়ে যাবে, ডোন্ট ওয়ারি, হ্যাঁ হয়ে যাবে। এরকম ও সময় আছে যে মানে হাইলি ফ্রাস্ট্রেটেড, ছেলেপুলে কী আছে। এবার ধরুন তখন আপনার চাকরির সময় তো আপনি তো হোম লোন টোম লোন সবই নিয়েছেন, কোনো অসুবিধা নেই। ব্যাঙ্কওয়ালা তো কোনোদিনও আপনাকে বলেনি যে আপনাকে দেবো না, ওরা তো লাফিয়ে লাফিয়ে এসে দিয়ে গেছে। বাট দ্য টাইম যখন আপনার ক্যাশ ফ্লো বন্ধ হয়ে গেছে, সো দিজ পিপল, রাইট, সো দে আর অ্যাকচুয়ালি জাম্পিং অ্যান্ড সিটিং অন ইউর হেড, রাইট। সো কোনো একটা বাউন্স হওয়া মানে কি, দ্য কাইন্ড অফ কল ইউ ইউজ টু গেট, ইট ইজ সামথিং ভেরি ভেরি মিজারেবল অ্যান্ড প্যাথেটিক, রাইট. People actually see, I understand that in a bank people also have their own liability, own responsibility and all these things. They are also running after target and everything. So now this is an additional pressure, right? তো নাও যখন চারদিক থেকে আপনাকে যখন খুব কর্নার হয়ে যাবেন, তখন নিজের ভেতরে ওই ফেথ, ওই ট্রাস্ট, মনের জোর, ওটা রাখাটা ইজ ভেরি ইম্পর্টেন্ট, দ্যাট উই হ্যাভ আন্ডারস্টুড ইন কোভিড ডেজ। এনিওয়ে, সো কাটিং দ্য লং স্টোরি শর্ট, আপনার যখন তারপরে যখন আমরা দেখতে পাচ্ছি বেশ 1-2 মাস 3 মাস চলে যাওয়ার পরে নাও এরকম হয়েছে। এবার আপনাকে একটু ব্যাকে নিয়ে যাই। যখন আমি যাদবপুর ইউনিভার্সিটি থেকে যখন পড়াশোনা করেছি, তো এখানে অনেক বন্ধুরা যারা প্রচুর বিদেশে গিয়ে সেটেল আছে। আই ইউজ টু গেট কল মিড নাইট, অনেক সময় এরকম হয়েছে, এই আচ্ছা আমাকে ওখানে মাইতি বলে, যাদবপুর ইউনিভার্সিটিতে মনোজ বললে কি হয়তো চিনবে না, ওখানে আমার একটা নাম ছিল মাইতি, ঠিক আছে, সেটা এখনও। তো মাইতি একটু যাবি রে, আমার এখানে বাবা মনে হচ্ছে কিন্তু ফোন কলে পাচ্ছি না, মনে হচ্ছে শরীরটা একটু সকালবেলা বলছিল কিছু একটু খারাপ হচ্ছে, তখন হয়তো রাত্রি 2-2:30 বাজে। তো আমি বললাম, আরে ভাই তুই তোর আমি তো 8-10 কিলোমিটার দূরে আছি, তুই উল্টো দিকের লোকটাকে ফোন কর। হ্যাঁ, কেউ নেই। তো ও যে স্টোরিটা আমাকে বললো যে মানে উল্টোর দিকে কাকে ফোন করবো রে, ও আমার বাবাকে চেনে কিনা আমি জানিও না, আর ওকে এখন আমি যে পাবো সেটারও কোনো গ্যারেন্টি নেই, তো একটু ভাই একটু গিয়ে দেখ একটু। তো ঠিক আছে, এরকম অনেকবার হয়েছে, আমি আরেকজনকে নিয়ে আবার হসপিটালেও ভর্তি করে দিয়েছি, ঠিক আছে।
তো তখন থেকে একটা জিনিস মাথায় ছিল আমার যে এরকম তো খালি আমার এই বন্ধুগুলো না, যাদবপুর ইউনিভার্সিটিতে খালি তো একটাই মাত্র ইনস্টিটিউট নাই যেখান থেকে ছেলেপুলেরা বাইরে গেছে। একটু হিসেব নিকেশ করে দেখলাম প্রায় 3.5 কোটির ছেলেপুলে এনআরআই আছে আমাদের। তো ওদের কী অবস্থা? ঠিক আছে, তখন অতটা এটা অ্যাক্টিভ স্টেজে আসেনি, একটু ডরম্যান্ট স্টেজে, ব্যাক অফ দ্য মাইন্ডে ক্যালকুলেশনগুলো ছিল। এদের জন্য যদি ও নেবার যদি না থাকে, আজকে যদি ও আমাকে ফোন করেছে, যদি আমাকে না পেতো, ঠিক আছে। তো এরকম একটা ছিল। কোভিড ডেজে একটা সময় মনে থাকবে আপনার, ওই একটা টাইম রেস্ট্রিকশন করে দিয়েছে, সকালে এই টাইম থেকে এই টাইম আপনি বাজারে যাবেন, আবার সন্ধ্যেবেলা এই টাইমটা, মনে আছে এগুলো? ওই টাইমে আমি সাপোজিটলি ওই সময় আমার কমপ্লেক্সের আমি সেক্রেটারি ছিলাম। হলো কি, তো তখন ওই অনেকগুলো গাইডলাইন আপনাকে সেট করে দিয়েছে, বাড়ির যে যারা কাজের লোক ঢুকবে তাদেরও এইসব করতে হবে, অনেক কিছু। আমি দেখতাম যে প্রত্যেক দিন সকালবেলা এসে অ্যারাউন্ড তখন 7টা 7:30 হবে, এক ভদ্রলোক আমার ওই ব্লকটাতে থাকেন উনি, দুটো খুব হেভি ওয়েট ব্যাগ, হ্যাঁ, উনি আবার সোজাভাবে খুব একটা দাঁড়াতে পারেন না, সোজা মানে ঘাটটা একটু এরকম ব্যাকা থাকে, তো দুটো খুব ভারী ব্যাগ নিয়ে আসেন, আবার হাঁটতেও পারেন না ঠিক করে। তো আমি একদিন মনে হলো একটু ডেকে জিজ্ঞেস করি যে আপনি এরকম এত ভারী ব্যাগ নিয়ে আপনার বাড়িতে কেউ নেই, ছেলেপুলে কোথায়? তো নেই। ওয়াইফ নর্মালি একটু কম বয়স তো হয়, তো দুজনে বেরোলো, অ্যাটলিস্ট দুজনে করতে পারে। বলে ওয়াইফ বেডরিডেন, ছেলেপুলে কেউ নেই, আছে একটা মেয়ে আছে, 14-15 কিলোমিটার দূরে থাকে, এখন তো পসিবল না। তখন না, it actually touched my heart, like, see the oldie one, approximately 72-73 years of age, যদি ওকে ওই ভারী, মানে আমি জানি যে অত ভারী যদি আমাকে দুদিন বলে, সো আই উইল গেট ইরিটেটেড, ঠিক আছে। তো তখন মনে হলো সেই আই হ্যাভ মাই এমপ্লয়িজ, আই হ্যাভ মাই পিপল, দে আর সিটিং হোম, দে আর গেটিং স্যালারি অ্যান্ড দে ডোন্ট নো ইভেন হোয়াট টু ডু। তাহলে এমন কি করা যেতে পারে ফর দিস টাইম পিরিয়ড, লেট মি হেল্প আউট দিস পিপল। দ্যাট ওয়াজ দ্য থট which came to my mind. And immediately on that day, the wife being the first person to connect and discuss, তো ওয়াইফকেও বললাম যে আই এম অ্যাকচুয়ালি প্ল্যানিং টু ডু দিস থিং, ঠিক আছে? ইয়েস, প্লিজ গো হ্যাড। Then immediately I called my co-founder, Saurabh Bhattaji. So he was not there in Kolkata, he was with his parents in Jamshedpur. তো আমি ওনাকে বললাম যে সে আই ওয়ান্ট টু ডু দিস থিং, লেট আস ডু দিস, ঠিক আছে? তো ও উইদিন এ সেকেন্ড হি হ্যাজ এ ভেরি গুড ট্রাস্ট ইন মি। ও একটা জিনিস লাগে যে হ্যাঁ, এ যদি বলছে তার মানে কিছু করা যেতে পারে, ঠিক আছে? অ্যান্ড হি অলসো এগ্রিড, ইটস আ ভেরি নোবেল থিং, লেটস ডু ইট। So that was the concept behind building this Maitys. Which year? In the beginning of 2020. ধরুন ওই কোভিড চলছে অ্যারাউন্ড আই গেস ডিসেম্বরের 9th December we incorporated the company. So 2020. ওকে, ঠিক আছে, তার একটু আগে থেকে আমরা ওই প্রিপারেশনগুলো নিতে শুরু করি। আর আজকে 2026-এ? আজকে 2026-এ ভারতবর্ষের প্রায় 30খানা ওপরে সিটিতে আমরা প্রেজেন্ট আছি। অ্যান্ড এই বছরের শেষে হয়তো 2026-এর মধ্যে যেটা আমরা প্ল্যান করছি, এন্টায়ার প্যান ইন্ডিয়া অপারেশনস আমাদের চালু হবে। আর কত এল্ডারলি প্যারেন্টসকে আপনি সাপোর্ট করছেন? সে এখন অবধি মোর দ্যান 30,000 অ্যান্ড we have employed active passive যদি ধরেন, it's approximately 70-80 people are working directly who are employees with us, and around 7,500 are indirect employees, the gig workers with us. Right. So impact. Yeah. Impact. তো আমরা যেটা জানতে চাই সেটা হচ্ছে যে এই যে জার্নি, মানে একটু রিক্যাপ করে নিয়ে যাচ্ছি পেছনের দিকে আপনার জার্নিটাকে। আমি শুরু করেছিলাম পডকাস্টে যেই পেন পয়েন্ট থেকে, বিকজ যেখান থেকে আপনার আইডিয়েশনটা এসছে, সেই পেন পয়েন্টটা আমি লিভ করেছি ফর লাস্ট 23 years. আমি দেখেছি যখন বাচ্চারা এনআরআই হয়ে যায়, এবং আমি আজকে অন ক্যামেরায় বলছি, 1-1.5 বছর আগে একটা সেমিনারে আমাকে ইনভাইট করা হয়েছিল, এবং তখন আমি যখন বললাম যে আমি ইন্টু ওভারসিজ এডুকেশন কনসালটেন্সি,
আমি অডিয়েন্সের রিয়াকশন দেখে বুঝতে পারছি যে তারা বুঝতে পারছে না হোয়াট ইজ ওভারসিজ এডুকেশন কনসালটেন্সি। তখন বাধ্য হয়ে আমি অডিয়েন্সকে ন্যারেটিভ দিয়েছিলাম যে আমি নন রিলায়েবল ইন্ডিয়ান তৈরি করি, এনআরআই, যারা ইন্ডিয়া থেকে বিদেশে চলে যায় এবং বিদেশে গিয়ে ভুলে যায় তাদের বাবা মাকে, হয়তো কাজের চাপে ভুলে যাচ্ছে কিংবা একদম ভুলে যাচ্ছে। তাদের জন্যে আপনি একটা সলিউশন নিয়ে এসছেন যেটা তাদের পেরেন্টসের সাহায্য করছে। হয়তো দূর থেকে তারা পয়সাটা পাঠিয়ে দিতে পারবে আপনাকে, অনেকে হয়তো পাচ্ছেও না আসতে দেশে, অনেকে তো সত্যি ভুলে যাচ্ছে যে আই ডোন্ট কেয়ার, আই ডোন্ট কেয়ার, তুমি দেখে নাও, ঠিক আছে। তো আমি তাদের কথা বলছি না, যারা একদম পাচ্ছে না, কাজের জন্য যুক্ত, তাদের একটা কমিটমেন্ট আছে, ফ্যামিলি আছে, তাদের জন্যে ইউ আর দি মিরাকল ম্যান। মানে আমেরিকার যদি স্পাইডারম্যান থাকে, আপনি ইন্ডিয়াতে মিরাকল ম্যান, ঠিক আছে। আপনি সেই সলিউশনটা নিয়ে এসছেন। 30,000-এর ওপরে এল্ডারলি পার্সনদেরকে আপনি সাপোর্ট সিস্টেম দিয়েছেন। 80 আপনার এমপ্লয়ি আছে, ডাইরেক্ট এমপ্লয়ি, 7,500 আপনার ইনডাইরেক্ট এমপ্লয়ি সাপোর্ট স্টাফ আছে, 30টা শহরে আপনি আছেন। এমন একজন ব্যক্তি যে চাকরির পর ব্যবসা শুরু করেছিল প্রি স্কুলে, আমি বলবো না ফেলিয়ার হয়েছে, সিচুয়েশনাল কনটেক্সট হয়তো তৈরি করছিল আপনাকে বিগার ইম্প্যাক্টের জন্য। তো দিস সলিউশন উইচ ইউ আর ব্রিঙ্গিং ইজ ফর বিগার ইম্প্যাক্ট, বিকজ এইটা এখন রিকোয়ারমেন্ট। এই যে আপনি কথাটা বললেন না যে একজন বৃদ্ধ যে আপনার কমপ্লেক্সে দুটো ভারী ব্যাগ বয়ে নিয়ে যাচ্ছে, এটা কিন্তু সব সময় আমরা দেখতে পাচ্ছি। এদের সাপোর্ট সিস্টেমের জন্য আমরা এগিয়ে আসছেন। যদি মাইতিসের সার্ভিসগুলো নিয়ে একটু কথা বলেন যে কী ধরনের সার্ভিস আপনারা এক্সটেন্ড করছেন মাইতিসে, তাহলে এমন অনেক প্যারেন্টস আছে কিংবা এমন অনেক সন্তান আছে যারা হয়তো বিদেশে আছে, ব্যাঙ্গালোরে আছে, হায়দ্রাবাদে আছে, দেখতে পাচ্ছে না তাদের বাবা মাদের, তারা যোগাযোগ করে নেবে আপনাদের সঙ্গে। কি সার্ভিস আপনি প্রোভাইড করছেন? আচ্ছা, তো আমরা একটা সময় যখন মনে হলো যে আমি যদি আবার কোভিড ডেজে যাই, তো ওই মনে হয়েছিল যে এদের গ্রসারি হয়তো ইটস ভেরি ইম্পর্টেন্ট, গ্রসারিটা দিতে হবে, ঠিক আছে। কিন্তু ব্লিঙ্কিট আছে, ওরা ব্লিঙ্কিট করতে পারে না। না, তখন তো আসেনি ব্লিঙ্কিট, তখন আসেনি। হ্যাঁ, তো তখন মনে হলো যে গ্রসারিটাই হচ্ছে সব থেকে বেশি ইম্পর্টেন্ট এদের জন্য, ইমিডিয়েট। তো আমরা গ্রসারি ফ্রসারি এগুলো নিয়ে সাপ্লাই মানে ডেলিভারি দিতে শুরু করলাম, ঠিক আছে। তো তারপরে যখন আমরা স্টাডি করছি, এটাকে আপনি R&D বলতে পারেন, একটা যেই ছেলেপুলেদের একটু এক্সপ্লোর করার একটু ইন্টারেস্ট থাকে একটু বেশি, বুঝতে পারছেন, কিরা আছে। তো তারপরে আমরা একটা জিনিস শুরু করলাম যে লেটস আস্ক দিস পিপল, এদের কি কি সমস্যা আছে, ঠিক আছে। এবার ধরুন আপনি যদি আপনাকে অ্যাজ এ চিলড্রেন হিসেবে প্লেসমেন্ট করেন, আমি বাবা মা থেকে একটু দূরে যদি থাকি, তাহলে তাতে যদি বয়স হয়ে গিয়ে থাকে, সব থেকে প্রথম যে জিনিসটা মাথায় আসে, যদি কিছু হয়ে যায়, এটা কিন্তু ফার্স্ট কোয়েশ্চেন। SOS সিচুয়েশন, SOS যেরকম করে আমাকে কেউ একজন দুজন ফোন করতো, তাহলে যদি কিছু হয়ে যায় তাহলে কী হবে। তাহলে ফার্স্ট জিনিসটা যেটা আছে মাথায়, যদি কিছু হয়ে যায় তাহলে ইমিডিয়েটলি কাউকে নিয়ে কোথাও হসপিটালে যেতে হবে বা ডাক্তার একটা দেখে নিয়ে আসতে হবে। সো দ্যাট ইজ দ্য ফার্স্ট থিং ইউ উইল ডু, রাইট। তাহলে প্রথম জিনিসটা যেটা আসছে, মেডিকেল এমার্জেন্সি সাপোর্ট সার্ভিসেস। রাইট, এমার্জেন্সিতে আপনি কী করবেন, রাইট, ঠিক আছে। সো দ্যাট ইজ দ্য ফার্স্ট ফরমোস্ট ক্রিটিক্যালিটি অফ দ্য এল্ডারলি অ্যাজ ওয়েল অ্যাজ উইথ দ্য চিলড্রেন, রাইট, ঠিক আছে। এবারে কোয়েশ্চেন করুন, ওয়াই মেডিকেল এমার্জেন্সি? মেডিকেল এমার্জেন্সি কেমন হয়? কেন কি না আপনি ভারতবর্ষের যে ডিনামিক্স আছে, ঠিক আছে, এন্টার যদি আপনার ইকোসিস্টেম আপনি যদি খুলে দেখেন, আপনি হয়তো বয়স্ক মানুষের লাস্ট যে বেসিক হেলথ মনিটরিং, যেটা মানে ভাইটাল চেক, সেটা হয়তো দেখবেন 1-2 মাস করে হয়ইনি। আপনার হয়তো ব্লাড সুগারের যে স্পাইক হচ্ছে বা ব্লাড প্রেশার যে ফল করছে, আপনি হয়তো বুঝতেই পারছেন না ভেতরে যেটা। তো এটা কোনো মেডিকেল ওই হিসাবে টেস্টও না, এটা খালি একটা ছোট্ট একটা কেউ একজন এসে চেক করে দেবে অনলি। তো এই সার্ভিস যে হেলথ মনিটরিং সিস্টেম, রুটিন চেকআপ যেটাকে আমরা বলি, চেকআপ, এটা কিন্তু প্রপারলি নেই। বিদেশে আপনি যাবেন, সেখানে কিনা প্রপারলি এই হেলথ মনিটরিং ইজ বিন টেকেন কেয়ার বাই দ্য গভর্নমেন্ট ইটসেলফ। এখানে তো এরকম নেই, ঠিক আছে। এরপর আর একটা জিনিস যেটা আসছে, সেটা আপনিও আমার সঙ্গে একমত হবেন, যেটা হচ্ছে
ইমোশনাল ওয়েলবিং অফ দ্য এল্ডারলি। 100%। ঠিক আছে, একাকিত্ব দিস ইজ দ্য বিগেস্ট আপনি এপিডেমিক অফ দ্য এল্ডারলি পিপল বলতে পারেন। কথা বলার কেউ নেই। এক্স্যাক্টলি, কথা বলবার মতো লোক নেই আপনার কাছে। কারণ ছেলেকে ফোন করলে বলছে মিটিংয়ে আছি, ব্যস্ত। মিটিংয়ে আছি। আচ্ছা, এবারে ধরুন আপনি, দ্যাট ইজ দ্য ওয়ার্স্ট কেস, এবারে আপনি বাড়ির একটা, ইফ ইউ কনসিডার জয়েন্ট ফ্যামিলি, রাইট, ঠিক আছে, আপনি তো অফিস বেরিয়ে এসছেন, বাড়িতে গিয়ে দেখুন নাতনি যদি থাকেও, জেনজিতে কি হচ্ছে, আইপ্যাডে আছে তারা। এই তো আপনি তো সব বলে দিচ্ছেন, ঠিক আছে, আইপ্যাডে আছে। এবারে দাদু যদি কিছু জিজ্ঞেস করে বা দিদিমা যদি কিছু জিজ্ঞেস করে, তাকে আনসার দেওয়ার মতো অবস্থাই নেই। মানে ও কার কথা, যে এত লং ইয়ার্সের যে এক্সপিরিয়েন্স, ওর যে অভিজ্ঞতা, ওর যে ধরুন মনের কথা বা এগুলো, ওর যে রবীন্দ্রসঙ্গীত ভালো লাগে, ওই হয়তো গিটারের ওই টোনটা শুনতে ভালো লাগে, বা এমন হতে পারে থিয়েটারে যেতে ভালো লাগে, আর দে গেটিং এনিওয়ান? নো। তাহলে আপনি এবারে কী হবে, একটা খুব হার্ট টাচিং একটা জিনিস আপনাকে আমি বলি। আমার যে কো ফাউন্ডার আছে না, হি ইজ ভেরি ফন্ড অফ মার্কেট, ও মার্কেটে প্রচুর যেতে ভালোবাসে, ঠিক আছে। তো আমাদের যত মেম্বার্স আছে গিয়ে মাঝে মাঝে অবভিয়াসলি হায়ার ম্যানেজমেন্ট থেকে তখন আমরা প্রচুর মার্কেটেও যেতাম, বাড়িতে যেতাম। এখন হয়তো একটু টাইম কনস্ট্রেন্টের জন্য হয়ে উঠতে পারে না। তো একজন এরকম এল্ডারলি বাড়িতে গেছে, এদের একটা কমন জিনিস দেখবেন, একটা বাড়িতে বিরাট বড় টিভি ইদার ছেলেপুলে গিফট করে গেছে বা নিজেরা কিনেছে, বেশ বড় সড়ো টিভি দেয়ালে লাগানো থাকে। আর ওই টিভিটাকে যদি খেয়াল করবেন ঘুমের আগে অবধি চলতে থাকে। দ্য রিজন বিং, এবারে হঠাৎ করে ওই আমার কো ফাউন্ডার তো বলছে যে আপনি তো টিভির কাছাকাছি নেই, কেউ দেখছে না কিন্তু টিভিটা চলছে, হ্যাঁ, তো দেখছে না, তো অন্য ঘরে নিয়ে গেছে, ওখানে গিয়ে বসে গল্প করছে, টিভিটা বন্ধ করে দিন, বললেন না টিভিটা চলুক। আরে কেউ নেই তো ওখানে। বলছে এটা তো আমাদের সারাদিন চলে। তোর কেন? বলছে মনে হয় যেন কেউ আছে। সো দিস ইজ সামথিং যেটা কিনা হয়তো আপনাকে অনেকবারই ভাবাবে যে সত্যি সত্যি এরাই তো হয়তো একদিন হাতে ধরে আপনাকে বড় করেছে আজকের দিনে, অথচ এরাই আজকের দিনে এত অসহায়। আমি সেই হিসাবে বলবো না, হয়তো মানে অনেক সময় এরাও স্বীকার করে নিয়েছে যে ছেলেপুলেকে বাইরে বেরোতেই হবে। দ্যাট ইজ এখন মেবি, আমি যদি ক্রাক্স অফ দ্য স্টোরি আমি যদি সেই হিসাবে যদি ধরি, যে বাবা মারা তো এরকম চায় না যে সারা জীবন সে তার সঙ্গে বসে থাক, সেটাও তো চায় না। তারাও তো চায় যে বাইরে গিয়ে সেটেল হোক, মানে কিছু এস্টাবলিশ হোক। কিন্তু পরিস্থিতির দায় বা পরিস্থিতির শিকারে এরকমভাবে হয়। সো দ্যাট গ্রেসফুল এজিং ইজ রিয়েলি মিসিং ইন আওয়ার সোসাইটি, ঠিক আছে। সো এটা আমি বললাম লোনলিনেস, সেই গ্যাপটাকে আমরা ফুলফিল করছি। এরপর আর একটা জিনিস আছে, সেফটি। বাথরুমে গিয়ে পড়ে গেছে, কেন কিনা আপনি যখন ওয়ান্স ইউ ক্রস দ্য এজ অফ 65, দিস আ মেডিকেল সায়েন্স, ইয়োর বডি বিকামস মাচ অ্যান্ড মোর আনস্টেবল, ঠিক আছে। এবার ধরুন রাতে ঘুমের বেলায় যেটা ওঠে, ইউজুয়ালি এল্ডারলি পিপল দেখবেন হচ্ছে রাতের বেলা বাথরুমে যায় খুব বেশি 3-4টের পর থেকে। আর আপনি যত মিসআপ শুনবেন ওই টাইমের দিকেই হয়, 2টো, 2:30, 3টে, ঠিক আছে। কেউ বাথরুমে পড়ে গেছে, হ্যাঁ, এমনি মেজর ফল যেটা আমরা বলি, প্রেশার ডিফারেন্স হয়, তো অবভিয়াসলি তখন কী হচ্ছে, মাথা ঘুরিয়ে বাথরুমে পড়ে যায়। এই যে বাথরুমে পড়ে গেল, আপনার কাছে যদি কোনো নোটিফিকেশনের কোনো যদি প্রপার মাধ্যম যদি না থাকে, তাহলে কে উদ্ধার করবে? ওই তো হয়তো 2-3 দিন, 4 দিন, 5 দিন পরে দরজা ভেঙে লোকজন উদ্ধার করছে, এরকম অনেক কেসেই হচ্ছে। এটা আপনারা টেক সাপোর্ট করছে। হ্যাঁ, সো আমরা কি করলাম, একটা টেকনোলজি যেটাতে আপনাকে নোটিফিকেশন দেবে যে দিস পারসন ইজ ইন ক্রিটিক্যালিটি, গো অ্যান্ড রেস্কিউ, বুঝতে পারছেন। সো দিস ইজ আ সেফটি অ্যান্ড সিকিউরিটি। আরেকটা জিনিস এটা হচ্ছে, এটা খুবই কমন জিনিস, এটা সবাই, ব্যাংক থেকে টাকা তুলতে হবে, আপনার এসি খারাপ হয়ে গেছে, ফ্যান খারাপ হয়ে গেছে, ওরা একটু মানে ওদের জন্য এটা প্রবলেম স্টেটমেন্ট, ঠিক আছে। এটিএম অপারেট করতে পারে না, হ্যাঁ, বিকজ ওরা যে প্রজন্মের মানুষ, হ্যাঁ, সেই প্রজন্মে তো এইসব ছিল না। এখন কেউ যদি বলে আরবান কোম্পানিতে ইয়ে করে দাও, আরে ভাই আরবান কোম্পানিতে আমি কি করে করবো, ব্লিঙ্কিট, ঠিক আছে, জানি না, না, right. So they are at a loss. So you are someone, ওকে বলে না যে আপনার ওই হয় সিলভার জিনি বা সামথিং লাইক দ্যাট, আপনি গেলেন কিছু উদ্ধার করলেন ভালো করে, একটা ছোট্ট কাজ হয়তো, মানে আপনি হয়তো একটা ওটিপি সেট করে দিলেন বা একটা আপনি পিন কোড সেট করে দিলেন, ওরে ভাই বাহ, দিস আ গ্রেট জব,
হ্যাঁ, কতদিন ধরে করতে পারছি না। সো all these are the 5 problem statement with the elderly people. So first I talked about medical emergency support services, then health monitoring, then emotional well-being, then comes your safety and security, and fifth is your daily hassles. এই 5টা জিনিসের ওপরেই সারা জিনিস আছে। এবারে আপনি যদি ওকে সাপোর্ট করতে চান, একটা প্ল্যাটফর্মের আন্ডারেই 5টা সার্ভিস দিয়ে দিন। আর কিরকম চার্জেস আপনার রেট? দেখুন, এখন আপনাকে এটা নিয়ে আমি একটা ছোট্ট মতো স্টোরি বলি। আপনি এল্ডার কেয়ার সার্ভিসেস বলবেন যে এটা একটা NRI সার্ভিস। দেখুন, প্রথমেই আপনার কাছে মনে আসে কেন মনে আসে, কেন কিনা লোকজন ভাবে যে প্রচুর পয়সা খরচা করতে হয়, আর যারা NRI চিলড্রেন আছে ওরাই গিয়ে এই সার্ভিসটা দেবে, ওরাই ওর বাবা মার জন্য নেবে। সমস্যাটা হয়েছে কি, আমাদের ভারতবর্ষের ল্যান্ডস্কেপে এমন একটা জিনিস দাঁড়িয়েছে যে এল্ডার কেয়ার মানে লোক ভাবতে শুরু করেছে এটা প্রচুর পয়সা না পেলে থাকলে আপনি, ইফ ইউ ডু নট হ্যাভ দ্য ডিপ পকেট ইউ ক্যানট অ্যাফোর্ড এল্ডারলি কেয়ার সার্ভিসেস। দ্যাট ইজ হাউ দিস এন্টায়ার কনসেপ্ট ইজ। দ্যাটস এ নোশন, দ্যাটস এ মিথ। ঠিক আছে, এবারে আমরা বললাম যে আপনার 2-3 বছর 4 বছর করবার মানে আমরা এই স্পেসে থাকবার পরে আমাদেরকে একটা জিনিস আমরা কোয়েশ্চেন করতে শুরু করলাম যে আজকের দিনে একটা বাচ্চা ছেলে অবধি জেপ্টো জানে, জোম্যাটো জানে, ব্লিঙ্কিট জানে। এল্ডারকে জিজ্ঞেস করুন এলাকে কি, আচ্ছা বাড়িতে কাজের লোক, ঠিক আছে, ও কিন্তু এই 5টা যেটা আমি আপনার সঙ্গে ডিসকাস করলাম ওই 5টা নিয়ে কোনো দিন কারোর মাথায় আসবে না হয়তো। তাহলে ইট ইজ নট আ পপুলার সার্ভিস। ঠিক আছে, এগ্রিড, এটা পপুলার নয়। এবার কোয়েশ্চেন বিং ওয়াই নট পপুলার? আপনাকে জেপ্টো, জোম্যাটো, আরবান কোম্পানি, ওলা, উবার এত পপুলার কেন? সেখানে দুটো জিনিস আছে ভালো করে যদি আপনি খেয়াল করেন। 1 নম্বর হচ্ছে ইটস আ টেক এনেবলড থিং, টেকনোলজি উইচ ইউ বিং মেবি ইন দিস এরা আপনি টেকনোলজির সব কিছুই জানেন অলমোস্ট। সেকেন্ড, ইট ইজ অ্যাফোর্ডেবল। আপনি ভাবুন আজকে যদি আপনাকে বলতো যে আপনার সুইগিতে ফুড বা জোম্যাটোতে ফুড আনতে গেলে আগে আপনাকে অ্যানুয়াল মেম্বারশিপ নিতে হবে, তারপরে গিয়ে আপনি ফুড অর্ডার করতে পারবেন, আপনি করবেনই না, রাইট? তাহলে এটা কি? দ্য কনসেপ্ট ইজ পে অন ডিমান্ড। আপনার যেটুকু সার্ভিস লাগবে আপনি সেটুকুর জন্য পয়সা দেবেন, তাই তো? তাহলে কি হলো, আপনি টেকনোলজি, আপনি এখান থেকে বসে বাড়ির জন্য ঘরে খাবারও পাঠিয়ে দিতে পারেন, মেডিসিনও অর্ডার করতে পারেন, ওলা উবের ড্রাইভারও এনে দিতে পারেন। আর এটুকু জানেন যে এই সার্ভিসটার জন্য যেটুকু খরচা পড়ে সেটুকুই দেবো আমি। তাহলে প্রথম জিনিস, ইউ হ্যাভ টেকনোলজি অ্যান্ড দিস সার্ভিস হ্যাজ বিন মেড অ্যাফোর্ডেবল টু ইউ। নাও কাম টু এল্ডার কেয়ার। আপনি কোনোদিন টেকনোলজি দেখেছেন এখানে? না, নেই। আপনাকে সার্ভিস নিতে গেলে কেউ বলবে এসে 1 লাখ টাকা দিন, 2 লাখ টাকা দিন, 1.5 লাখ টাকা দিন, তারপরে গিয়ে আপনি সার্ভিস, আপনি ভাববেন এর থেকে বেটার ভাই আমি অফিস থেকে চলেই যাই, গিয়ে সার্ভিসটা দিয়ে আসে, রাইট? আমরা কি করলাম, নাও আপনি যেই সার্ভিসের কস্টটা যেটা বললেন আপনি হয়তো গুগল করলে দেখবেন মাইতিস ইজ দ্য ফার্স্ট কোম্পানি টু ইন্ট্রোডিউস পে অন ডিমান্ড ইন এল্ডারলি কেয়ার। এক্সাম্পল, যেমন ধরুন বাবা আপনার, আমি আমার কেস বলি, আমার বাবা থাকে তো অবভিয়াসলি বললাম সুন্দরবনে থাকে, তো ওখান থেকে যখন আমার বাড়িতে এলো বাবাকে নিয়ে পিয়ারলেসে ডক্টরের কাছে যাওয়ার ছিল। আমি তখন অফিসে একটা মিটিংয়ে আছে, তখন আমি কী করলাম, সিম্পলি কী করলাম, আমার গিয়ে অ্যাপে আমি বুকিং করে দিলাম আই নিড আ পারসন ফর 2 আওয়ার্স, যে কিনা বাবাকে ওখান থেকে বাড়ি থেকে নিয়ে আসবে, হসপিটালে ছেড়ে দেবে, ডাক্তারের সঙ্গে কথা বলবো। 2 আওয়ার্সের জন্য আমি কত টাকা পে করলাম? আমি 700 টাকা পে করলাম, ঠিক আছে। সো উইদিন 700 রুপিস আমি কী করলাম, আই গট এল্ডারলি কেয়ার সার্ভিস। এক্সিলেন্ট, ঠিক আছে, এক্সিলেন্ট। তাহলে I'm running my company but still I'm not getting any package or entering into business. এক্সিলেন্ট। এবার তো কনসেপ্ট হচ্ছে আপনি কি করলেন, এখান থেকে বসে যে কোনো লোককে আপনি বুক করতে পারলেন। আপনি জানেন যে বুক করলে একটা লোক আসবে যে কিনা অথেন্টিক, ঠিক আছে, সার্টিফাইড, সে কতক্ষণে আসবে জানেন, অ্যান্ড ইটস অ্যাফোর্ডেবল। আপনি যদি এটা 700 টাকা দিয়ে ভাবে, আচ্ছা এবার যদি আপনি উল্টোটা চিন্তা করেন, আমার অফিস থেকে বাড়ি যেতে হচ্ছে 25 কিলোমিটার, ওলা উবেরে বা আপনার গাড়িতেই ধরুন, ঠিক আছে, 25-50 কিলোমিটার, প্লাস আমাকে আরও 3 ঘন্টা যদি আপনি ধরেন, ওইটুকু টাইমের আমার প্রোডাক্টিভিটি ওটা মনে হয় 700 টাকার থেকে অনেক বেশি হবে, ঠিক আছে। সো ইটস অ্যাফোর্ডেবল টু মি, আই ইউজ দ্য টেকনোলজি অ্যান্ড আই গট আ সার্ভিস অন অসাধারণ, পে অন ডিমান্ড অনলি। অসাধারণ, মানে আমি এটা এক কথায় এর থেকে বেশি কিছু বলতে পারছি না, বিকজ এমনই একটা ব্যবসা যেটা খালি সার্ভিস প্রোভাইড করছে না, যেটা ইম্প্যাক্ট করছে। এবং আমাদের মতন, আমি নিজেকেও ছাড়ছি না কিন্তু এর মাধ্যমে
আমাদের মতন ব্যক্তি যারা সারাদিন ব্যবসা করছি, আমাদেরও সময় নেই পেরেন্টসকে দেখার জন্যে। মানে এটা নয় যে আমি খুব মহান একজন ব্যক্তি, ঠিক আছে, আমাদেরও সময় নেই। তো আমাদের জন্য আপনি একটা সলিউশন নিয়ে এসছেন। আমরা করতে চাই কিন্তু করতে পারছি না, হয়তো আমাদেরকে বাইরে যেতে হচ্ছে, বিভিন্ন জায়গায় যেতে হচ্ছে। তখন যদি ইমার্জেন্সি সিচুয়েশন চলে আসে, আমি যদি চেষ্টাও করি দিল্লি থেকে কলকাতায় ব্যাক করে আসার জন্যে, সে ইমার্জেন্সি সিচুয়েশনে কিন্তু আমি অ্যাড্রেস করতে পারবো না। তার জন্য আপনি হচ্ছে সলিউশন। এবারে এটা আমরা কীভাবে আনলাম, এটা না যে ফার্স্ট টাইম এই অ্যাপটা নিয়ে এসে ফার্স্ট টাইম সাকসেসফুল হয়ে গেছে, এরকম না। এই ফেলিওর স্টোরিটা কিন্তু অনেকে হয়তো বুঝবে না, কেন এটা একদম ফিনিশ প্রোডাক্ট দেখছে। রাইট। এর আগে দুবার আমি অ্যাপে ট্রাই করেছি, বাট দ্যাট ডিডন্ট ম্যাচ উইথ দ্য রিকোয়ারমেন্ট অফ দ্য এল্ডারলি অর মেবি দ্য চিলড্রেন। আচ্ছা, একটা জিনিস এখানে বলি, আমাদের যারা অনেক পোর্শন, মানে যেটা একটা মেজরিটি অফ দ্য চিলড্রেন, মানে লেট আস ডিসকাস সামথিং ভেরি পজিটিভ। বহু ছেলেপোলেরা আছে তারা আটারলি কেয়ারফুল ফর দ্য প্যারেন্টস। এটা আমরা দেখেছি, মানে প্রত্যেকটা, হ্যাঁ, ধরুন ইউএসএতে আছে, প্রত্যেকটা মুহূর্তে খবর নেয়, এই সব ঠিক আছে, বাড়িতে ক্যামেরা লাগিয়ে দিয়েছে, সব কিছু করছে, ঠিক আছে, কোন ডাক্তারের কাছে যেতে হবে, কীভাবে, প্রত্যেকদিন হয়তো তার রিপোর্টস যেগুলো আছে সেগুলো চেক করে নিচ্ছে, প্রেশার টেশার সব ঠিক আছে কি না। আমরা একটা জিনিস ভাবলাম যে ধরুন এরকম তা না যে সার্ভিসটা যদি আমি ছেলেপুলেরা বুক করছে, ঠিক আছে। আর একটা জিনিস যে আমি যেটা বলি, সবাই ভাবে যে এল্ডার কেয়ারে কীভাবে টেকনোলজি নিয়ে আসবেন, এল্ডাররা তো টেকসেভি না, ওরা তো সব ওই কিপ্যাড ফোন ইউজ করে। মাই কোয়েশ্চেন ইজ কি, আপনি যত সার্ভিসেস বুক করেছেন তার ম্যাক্সিমাম বুক করেছে কিন্তু ছেলেপুলেরা বা নেবার বা তার রিলেটিভ, ঠিক আছে। যারা নিজেরা এল্ডারলি যারা নিজেরা সার্ভিস বুক করে, দ্যাট পার্সেন্টেজ ইজ ম্যাক্সিমাম 5%, 4 to 5%, ঠিক আছে, ম্যাক্সিমাম। রিমেনিং তো সারা জিনিস আমি আপনি প্রতিবেশী এরাই করে দিয়েছি, ঠিক আছে। তাহলে এবারে ধরুন আপনি একজন যে কিনা এল্ডারলি কেয়ার সার্ভিস নেবেন, আপনি সেই মুহূর্তে বাড়ি নেই বলেই তো তবে কিনা আপনি নেবেন। বাড়িতে যদি বাবা মার সঙ্গে থাকেন তো আপনিই না নিজে নিয়ে চলে যাবেন। তাহলে আপনি আছেন কোথায়? ইদার ইউ আর ইন অফিস, অর মেবি অ্যাওয়ে ফ্রম দ্য সিটি, অর মেবি অ্যাওয়ে ফ্রম দ্য কান্ট্রি। তাহলে ডিফারেন্ট টাইম জোনেও থাকতে পারেন আপনি। তাহলে এমন কিছু ডিজাইন ডেভেলপ করতে হবে যেখানে কিনা ইট শুড বি হিউম্যান ইন্টারভেনশন ফ্রি। আপনি ইউএসএতে আছেন, তখন হচ্ছে দিন যদি বা হয়, এখানে তখন রাত, গভীর রাত, তাই তো। আপনি রাত্রি 2-2-2:30টার সময় কাউকে ফোন করে পাবেন যে আপনি আরে ভাই এসে সার্ভিস করে দাও, পাবেন না তো। বা আপনি যদি কোনো এল্ডার কেয়ার সার্ভিস নেন, আপনি কোনো একটা লোককে যেখান থেকে সার্ভিস নিয়েছেন তাকে যদি আপনি ফোন করেন রাত্রি 2টার সময়, ইট হার্ডলি উইল গেট মানে ডিসকাশন, ঠিক আছে, এটা হতে পারে না। তো তখন আমরা বলবো যেটা অ্যাপের এন্টার কনসেপ্ট ইজ ডিজাইন সামথিং উইচ শুড বি এন্টায়ারলি হিউম্যান ইন্টারভেনশন ফ্রি অ্যান্ড ইরেসপেক্টিভ অফ জিওগ্রাফিক লোকেশন, ঠিক আছে। তারপরে ধরুন আপনি ইউএসএতে আছেন, আপনার এখানে প্যারেন্টস আছে কলকাতাতে বা যেখানেই হোক, ইন্ডিয়ার যে কোনো কিছু, আপনি ওখানে বসে এখানকার অ্যাড্রেসটা দেবেন যেখানে আপনার সার্ভিসটা লাগবে, সে দিন হোক রাত হোক যাই খুশি হোক, আপনি যেই মাত্র ক্লিক করবেন, লেটস সে ইটস আ মেডিকেল এমার্জেন্সি, অর লেটস সে ইউ নিড আ পার্সন যে কিনা বাবার সঙ্গে গিয়ে গল্প করবে, ঠিক আছে। আপনি ওটাকে ওখানে ক্লিক করলেন, আপনি দেখতে পেলেন যে বাড়ির আশেপাশে থেকে শুরু করে কে কোথায় আছে, যাকে কিনা আপনি হায়ার করতে পারবেন 1 ঘন্টা 2 ঘন্টার হোয়াট এভার, করিয়ে দেন। আপনাকে কারোর সঙ্গে কথা বলবারও দরকার নেই। আপনি জানেন এটা মাইতিসের সার্টিফাইড পার্টনার্স আছে, দে উইল কাম অ্যান্ড দে উইল গিভ দ্য সার্ভিস। লাস্ট কথা, বিজনেস কি বার্ন করছেন না প্রফিটেবিলিটি? এটা প্রফিটেবল বিজনেস আছে। কিরকম টার্নওভার করেছেন? আমাদের ধরুন লাস্ট ইয়ার উই হিট অ্যারাউন্ড 8-9 crore। 8-9 crores। ইনভেস্টমেন্ট? আমরা বেশ ভালো প্রফিটেই থাকি। না, ইনভেস্টমেন্ট দিয়েছেন? এক্সটার্নাল ইনভেস্টার্স আছে? এক্সটার্নাল আমরা ইনভেস্টর নিডস এন্টারলি বুটস্ট্র্যাপ কোম্পানি। এন্টারলি বুটস্ট্র্যাপ কোম্পানি মানে আমি একটা বলছি যে দিস ইজ আ ইন্ডাস্ট্রি ওয়্যার মানি ইজ দ্য বাই প্রোডাক্ট, ঠিক আছে। You need to only ensure that you are providing quality services. You should not run after money. And if you are not passionate about this industry, you should not be into this industry. Because এখানে একটা জিনিস আপনি দেখবেন, আমি কি করছি, সে ইউ আর টেকিং, you have people, say you have large number of people to provide services and they are not under your payroll. Right. So let's say you are hiring ex-servicemen.
I'm hiring ex-servicemen. I'm saying ki be in the platform. You will get your job. If you are getting 200 rupees per hour, that suffices you, right? Right. আপনি একটা সারাদিনে জেপ্টো জোম্যাটো যদি ধরুন সে 500-700 টাকা ইনকাম করে কি 800 টাকা ইনকাম করে, তাকে কতটা ট্রাভেল করতে হয় সারাই জিনিসে। এখানে কী হচ্ছে, আপনার প্রফিটেবিলিটি, এখানে মার্জিনটা অনেক বেশি হাই। কেন না, আমি কী করছি, আমি জাস্ট প্রোভাইডিং সার্ভিসেস অনলি। আমি যদি বলি 2 ঘন্টাতে বা 1 ঘন্টাতে আপনি 300 টাকা নেবেন, আমি 200 টাকা দিচ্ছি আমার ইয়েকে, যে লোকটা হচ্ছে কেয়ার ম্যানেজার হিসেবে, যে মানে যে সার্ভিসেসটা প্রোভাইড করছে, 100 টাকা যে সাফিসিয়েন্ট ফর ইউ। তো এই যে আপনি আপনার যে সাপোর্ট স্টাফ যারা আছে হ্যাঁ, এরা হ্যাঁ। কারা, মানে কোথা থেকে আপনি রিক্রুট করছেন? আচ্ছা, এবারে দেখুন সাপোর্ট স্টাফ বলতে কীরকম হতে পারে। আমি যতগুলো প্রবলেম স্টেটমেন্ট আপনাকে বলেছি, মেডিকেল এমার্জেন্সিতে কী চাই, আপনাকে একজন লোক চাই যে এসে আপনার যারা এল্ডারলি আছে তাদেরকে নিয়ে ইদার হসপিটালে যেতে পারবে, মানে দে আর পাংচুয়াল, দে আর রেসপন্সিবল, রাইট? তো এর জন্য এক্স সার্ভিসম্যানদের থেকে বেটার কী হতে পারে? আর্মি ডিফেন্স থেকে আর্মি, রাইট? সো আর্মিতে এবার কী বলছি আমি, সো আর্মিরা এরা অনেক তাড়াতাড়ি রিটায়ার হয়ে যাচ্ছে, অ্যান্ড উই আর টাইড আপ উইথ এমওডি, মিনিস্টার অফ ডিফেন্সের আপনার AWPO আছে, আর্মি ওয়েলফেয়ার প্লেসমেন্ট অর্গানাইজেশন। আমাদের যেখানে যেখানে লোক চাচ্ছে কি উই আর সেন্ডিং আওয়ার রিকুইজিশন, উই নিড দিস মেনি পিপল ইন টু দিস ইন্টারভিউ, ঠিক আছে? তো এই এরিয়াতে উই আর গেটিং লার্জ নাম্বার অফ পিপল, ওদেরকে এবারে ট্রেনিং করছি, ওদেরকে সার্টিফাই করছি, ভাই বি দেয়ার ইন দ্য প্ল্যাটফর্ম, রেজিস্টার করে নাও। তারা তো দেশের জন্যই কাজ করে, দেশের জন্য কাজ করে, তারা ওরা একটু আর্লি রিটায়ারমেন্ট হয়ে যাচ্ছে, ডিসিপ্লিন, পাংচুয়াল, ওরা জানে হাউ টু হ্যান্ডেল এমার্জেন্সি। তাহলে মেডিকেল এমার্জেন্সি, আর আপনি জানেন, ইউ দ্য পার্সন হু হ্যাজ বুক দ্য সার্ভিসেস, আপনি কি জানেন যে একজন লোক আসছে যে কিনা সার্টিফাইড আছে, যার একটা ক্রেডিবিলিটি আছে, যে কিনা ট্রাস্টওয়ার্দি। তো এই যে সাপোর্ট স্টাফ যেটা এক্স আর্মি ম্যান, তো এদেরকে আপনার ট্রেনিং কি করে করছেন? বিকজ আপনার তো অনেকগুলো সার্ভিস রেঞ্জ আছে, তার মধ্যে একটা খুব ইম্পর্টেন্ট অ্যাসপেক্ট হচ্ছে যেটা আপনি বলছিলেন, যে যখন কোনো এল্ডারলি মানুষ ডিপ্রেশনে চলে যাচ্ছে, একাকিত্বতে নিজেকে পাচ্ছে, তখনও আপনারা সাপোর্ট স্টাফ পাঠাচ্ছেন তাদের সঙ্গে কথা বলার জন্য, রাইট? এবং এই ট্রেনিং মেকানিজম তো ডেফিনেটলি একটা থাকবে ওদেরকে, সেইটা কিভাবে আপনারা তৈরি করেন? দেখুন, যারা এমার্জেন্সি কেয়ার সার্ভিসেস প্রোভাইড করে, যেমন আর্মির লোক যেটা বললাম আমরা, এক্স আর্মি পিপল, ওদের একটু কম্পারেটিভলি কম ট্রেনিং লাগে, কিনা দিজ পিপল আর অলরেডি ট্রেন্ড পিপল, রাইট? এবারে আসছি আমি যদি ইমোশনাল ওয়েলবিং সাপোর্ট যদি বলি, ধরুন যেখানে আমরা কি হচ্ছি, লোনলিনেস, ডিপ্রেশন, বা আপনি যদি ডিমেনশিয়া কেয়ার বলেন, এইসব যে জিনিসগুলো যেগুলো আমরা চিরাচরিতভাবে উই নো ফর এল্ডারলি, এখানে কি হয়, আমরা ইমোশনাল কম্পানিয়নশিপ ট্রেনিং দিই। কীরকম, মানে ধরুন অনেক যারা উমেন আছে, দিস ইজ মোস্টলি আ উমেন টিম, ইমোশনাল কম্পানিয়নশিপ যারা নিজে, মানে কেউ ধরুন কাউকে থিয়েটারে নিয়ে যাচ্ছে, কেউ হয়তো রবীন্দ্রসঙ্গীত গান গাইছে, বা কেউ হয়তো চেস খেলতে চায়, কেউ হয়তো এরকমও আছে। আমাদের এক রিটায়ার্ড ISI এর প্রফেসর ছিলেন, উনি খুব রিসেন্টলি এক্সপায়ার হয়ে গেছেন। উনি যেমন সব কিছু ঠিক আছে, ব্রেন ইজ পারফেক্টলি ফাইন, উনি কিছু লিখতে চান বাট হি ক্যানট রাইট, তাহলে ইউ নিড আ সাপোর্ট সার্ভিসেস, ঠিক আছে? কেউ একজন গিয়ে উনি বলবেন, উনি লিখবেন, ঠিক আছে? আবার কেউ আছে শুধু গান শুনতে চায়, ডিমেনশিয়া হয়ে গেছে, ছেলেপুলেকে সবাই ভুলে গেছে, কিন্তু রবীন্দ্রসঙ্গীত পারফেক্ট মনে আছে, ঠিক আছে? ওনাকে গিয়ে খালি গিটার বাজিয়ে ওইটাই শোনাতে হবে, রাইট? এদের জন্য এটা কি না, ইমোশনাল কম্পানিয়নশিপ ট্রেনিং হয়। সেই এদের একটা 6 স্টেপ ট্রেনিং প্রসিজার আছে, যেটা আমাদের কর্পোরেট অফিস থেকে যেটা ট্রেনিং হয়, এটা ফিজিক্যাল এবং ডিজিটাল দুটোভাবেই হয় আর কি। এখানে আমাদের টিম আছে, যেই টিমটা একটা ইসি টিম বলা হয়, ইমোশনাল কোম্পানি, ওদের একটা প্রপার ট্রেনিং হয়। এটা হচ্ছে লার্জলি এই ট্রেনিংয়ের পর একটা সার্টিফিকেশন প্রোগ্রাম হয়, যেটা আমরা কেস স্টাডিজে করি, 5-6টা এরকম কেস স্টাডিজ করে হয়, তারপরে তাকে শর্টলিস্ট করা হয় যে এই ইমোশনাল কম্পানিয়নশিপের কাজের জন্য উপযুক্ত আছে, তারপর তাকে একটা সার্টিফাই করা হয়, তারপরে দ্যাট পারসন ইজ অ্যাভেলেবল ইন ইউর প্ল্যাটফর্ম। তারপরে আপনি ওনাকে দেখতে পাবেন যে একটা ইসি হিসেবে যদি আপনি কাউকে ডাকেন, এটা যোগা বলুন, একটা স্পিরিচুয়াল ডিসকাশন করবার জন্য ওর লোক লাগে, আচ্ছা, ঠিক আছে? তো অল দিস পিপল আর ট্রেন্ড অ্যান্ড সার্টিফাইড, and then only they are onboarded, and then they are only visible into our mobile application. আপনার এরিয়াতে যদি আপনি দেখেন কোনো একটা স্পিরিচুয়াল ডিসকাশনের জন্য আপনি কাউকে বুক করতে যাচ্ছেন, অথচ পাচ্ছেন না, তার মানে ভাববেন ওই এরিয়াতে আমার ওই লোকটা নেই।
বাট ইয়েস, ইটস এ ভেরি কন্টিনিউয়াস প্রসেস। সারা দিনভর আমরা ওটাই চেষ্টা করছি কত ফাস্ট আমরা এই সব লোককে, কারণ একটা জিনিস কী আছে, দিস এ ভেরি নিউ ইন্ডাস্ট্রি, অ্যাবসলিউটলি নিউ ইন্ডাস্ট্রি, ভেরি ইভলভিং ইন্ডাস্ট্রি। এখানে তো এরকম নেই যে রেডিমেড লোক আমার কাছে আছে। সো আই বিং দ্য পায়োনিয়ার, আই এম জাস্ট অনবোর্ডিং, গেটিং মানে ট্রেনিং পিপল অ্যান্ড দেন অনবোর্ডিং। সো ইট টেক্স some time to do all these things, but we make sure ki experience যেন লোকের খারাপ না হয়, they should get the best of the quality, good quality services. তা নাহলে তো আপনি দুদিন বাদে আমাকে ট্রাস্ট করতে পারবেন না। রাইট। তো মাইতির জার্নি তো শুরু হয়ে গেছে 5 বছর এবং কন্টিনিউ করছে, আগামী দিনেও চলবে। ইতিমধ্যেই আপনারা অনেক অ্যাওয়ার্ডস পেয়েছেন, তার মধ্যে একটা হচ্ছে টপ 5 বেস্ট স্টার্ট আপস ইন ইন্ডিয়া, এটা একটা অ্যাওয়ার্ড আছে। এছাড়া আইআইটি গুয়াহাটি থেকেও আপনারা অ্যাওয়ার্ড পেয়েছেন। তো অ্যাওয়ার্ড তো ডেফিনেটলি পাওয়ার আপনাদের কোয়ালিফিকেশন আছে, এলিজিবিলিটি আছে, বিকজ আপনারা কাজই এমন করছেন যে আপনি ইম্প্যাক্ট করছেন সোসাইটিতে, রাইট, এবং আপনার সাপোর্ট সিস্টেম দিচ্ছেন সেই সব মানুষদেরকে যারা এক সময় জন্ম দিয়েছে তাদের সন্তানকে, এবং সন্তান আজকে হয়তো অনেক সন্তান ভুলে যাচ্ছে, তাদের নিয়ে আমরা কথা বলছি না, দ্যাট ইজ দেয়ার চয়েস। অনেক সন্তান হয়তো চাইছে কিন্তু করতে পারছে না, বিকজ তারা অনেক দূরে আছে, তারা তাদের কাজের সঙ্গে কাজের সুবাদে তারা হয়তো দেশের বাইরে আছে কিংবা শহরের বাইরে আছে। যেরকম আমারও যদি কেস ধরা হয়, আমিও তার মধ্যে একজন পড়ি, করতে চাই কিন্তু অনেক দূরে থাকি। এই যে সাপোর্ট সিস্টেমটা আপনি প্রোভাইড করছেন, আপনি আমাদেরকে বাঁচাচ্ছেন, মানে আপনি আমাদের জন্যে আপনি ভগবান, মানে ইউ আর নট লেস দেন গড। কেন আমরা নিরুপায় হয়ে আমাদের কাজের সুবাদে দূরে থাকতে হয়, আমরা চাই যে আমাদের প্যারেন্টসদের কেয়ার হোক, কিন্তু আমরা পাচ্ছি না। তখন মাইতি চলে আসছে, আর ট্রাস্টেড নেম ইন এল্ডারলি কেয়ার। অসাধারণ জার্নি। যদি আমাদের দর্শকদেরকে আপনি কিছু বলতে চান অ্যাজ এ ক্লোজিং ফর মাইতিস জার্নি। আমি একটা জিনিস যেটা আমি ফিল করেছি লাস্ট 5.5 years, যদি আপনি ধরুন 6 বছরই যদি আশেপাশে আমি যদি ধরুন, আমি একটা জিনিস আমরা প্রচুর দেখি যে বাবা মারা ছেলেপুলেদের সঙ্গে কথা বলতে চায়, তার নাতি নাতনি সেই হিসেবে ধরেন তাদের সঙ্গে অ্যাটলিস্ট টাচে থাকতে চাই। এরকমও অনেক পেরেন্টস, মানে অনেক এল্ডারলি দেখেছি যারা হয়তো শেষ জীবনে গিয়ে ছেলেপুলেদেরকে চাচ্ছে একবার দেখতে চোখের সামনে, কিন্তু হয়তো পাচ্ছেন না। ঠিক আছে, আমার একটা ছোটোখাটো লার্নিং, আমি সব যারা চিলড্রেন, যারা আপনারা বাইরে আছেন, যারা বাড়ির বাইরে থাকেন বা দেশের বাইরে থাকেন বা শহরের বাইরে থাকেন, তাদের জন্য আমার একটা ছোটো মেসেজ, অ্যাটলিস্ট চেষ্টা করুন দিনে 5 মিনিট যদি কানেক্ট থাকা যায়, ওভার ফোন, ওভার ভিডিও কল। এখন তো সবাই ভিডিও কল করেই নেন বাড়িতে, প্রত্যেকটা যদি এল্ডারলি মানুষ আপনি যদি দেখেন, সবার কাছে এখন কি আপনার স্মার্টফোন রয়েছে, এরকম না যে তারা চালাতে পারেন না। হোয়াটসঅ্যাপে ঠিক জানেন যে কোনটা জায়গাতে গেলে ভিডিও কলটা অ্যাকসেপ্ট করা যায়। তো সবাই মিলে আমরা আসুন না, সবাই মিলে আমরা চেষ্টা করি অ্যাটলিস্ট আমাদের বাবা মাদের সঙ্গে কানেক্টেড থাকবার জন্য। একদিন সারাদিনে 1 মিনিট 2 মিনিট তো আমরা ফোন কল করেই নিতে পারি, 2-4টে ভালো কথা বলতে পারি। যদি নাতি বাইরে থাকে তাদেরকে একবার দেখিয়ে দিন না ভিডিও কলে, দ্যাট মেক্স সেন্স, ওদের অনেক লোনলিনেস কেটে যায়। এটা আমরা করতে পারি সবাই। থ্যাংক ইউ। আর যদি করতে না পারেন তাহলে তো মাইতি আছেই, আপনারা না থাকলে আপনারা ভুলে যেতে পারেন, কিন্তু মনোজ মাইতি আছে। আপনার জার্নি আজকে আমরা শুনলাম, এবং মনোজ মাইতির মতন অনেক এন্টারপ্রেনারের জার্নি হয়তো আমরা মাই ক্যারিয়ার মাই চয়েসে শুনেছি, কিন্তু আজকের এই স্টোরিটা, এটা আমার মনে দাগ কেটে গেছে। কারণ দুটো, একটা হচ্ছে উনি এমন একটা প্রত্যন্ত গ্রাম থেকে উঠে এসছেন যেখানে স্বপ্ন দেখা নিষিদ্ধ, কারণ বাঘের ভয় আছে সুন্দরবন। সেই সুন্দরবন থেকে উনি শহর কলকাতায় এসছেন, হয়তো বিদেশে যাওয়ার তার স্বপ্ন ছিল, যাওয়া হয়নি। চাকরি করেছেন এমএনসি কোম্পানিতে, প্রথম একটা ব্যবসা শুরু করেছেন প্রি স্কুলে। আমি বলবো না ফেলিয়ার হয়েছেন, কিন্তু জার্নিটা কোনো দিন উনি থামাননি। এই জন্যে উনি ওনার জীবনের পারপাসটা খুঁজে পেয়েছেন। লাইফে পারপাস যখন খুঁজে পাওয়া যায় তখনই কেরিয়ার তৈরি হয়। দিস ইজ দ্য স্টোরি অফ মনোজ মাইতি এবং মাইতিস এল্ডারলি কেয়ার। দেখতে থাকুন মাই ক্যারিয়ার মাই চয়েস পডকাস্ট। আশা করি আপনাদের ভালো লাগলো, এবং আগামী দিনে আমরা আরও এরকম অসাধারণ
গল্প নিয়ে আসবো, অসাধারণ মানুষদের নিয়ে আসবো। থ্যাংক ইউ মনোজবাবু। মানে আপনাকে সামনে পাওয়া এটা ভগবান দর্শন। মানে আপনি যে কাজটা Thank you, করছেন thank you. এটা নট লেস দেন গড। মানে ভালো থাকুন, আশীর্বাদ তো অসংখ্য মানুষের পাচ্ছেন আপনি, ছেলেরা যারা সামনে থাকতে পারছে না আপনারা যাচ্ছেন, তো ইউ আর ক্রিয়েটিং অ্যান ইম্প্যাক্ট ইন দ্য লাইফ অফ দ্য পিপল। থ্যাংক ইউ ভেরি মাচ। থ্যাংক ইউ। আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ, বিকজ এই যে সার্ভিসটা বা যেটা আমরা প্রোভাইড করছি সেটাও মানুষের কাছে পৌঁছানোটাও অনেক বেশি ইম্পর্ট্যান্ট। আপনাদের এই যেমন আপনি আজকে যে আমি এখানে ধরুন এসছি, মানে এই যে কিছুটা সময় আপনাদের সঙ্গে মানে আমার স্টোরিটা শেয়ার করতে পারছি, মানুষের কাছে পৌঁছতে পারছি, এটা অনেক বড় এনেবলার। এটার জন্য হয়তো মানে অনেক বেশি হয়তো খরচা করতে হয়, কিন্তু এই যে আপনারা যেই প্ল্যাটফর্মটা মানুষের আমাদের মতো লোকজনের কাছে তুলে ধরছেন, যেটা সাহায্য করছেন, এটা আমি তো ইনডাইরেক্টলি আমি বলবো অনেক বড় সাহায্য করছেন আমাকে মানুষের কাছে পৌঁছানোর জন্য। সো থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ ফ্রম মানে স্টার্ট আপ ফ্র্যাটার্নিটি থেকে আপনাদের জন্য, মানুষদের জন্য প্রচুর অসংখ্য ধন্যবাদ, এবং উই আর রিয়েলি গ্রেটফুল টু ইউ। এই রকম জিনিসগুলো দিয়ে আমি আই এম শিওর আমাদের মতো লোকজন আরও বেশি ইন্সপায়ার হবে যে হ্যাঁ কেউ না কেউ আছে তো আমাদেরকে অ্যাকনোলেজ করছে। সো থ্যাংক ইউ ভেরি মাচ। আর একটা জিনিস, যারা মাইতিসকে খুঁজবেন বা সার্ভিসেস পেতে চান, www.maitys.in বা মাইতিস এল্ডার টেক বলে অ্যাপ আছে, প্লে স্টোর, iOS, আপনারা যে কেউ ডাউনলোড করে নিতে পারেন। থ্যাংক ইউ, Thank you. অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ।